দায় ও পরিত্রাণের পথ। আমরা জানি আসলে যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে কিভাবে কবে শুরু হয়েছে এবং কিভাবে চলেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে যে এর যে ব্যাপ্তি এবং বিস্তার এবং তার যে ভয়াবহতা আমরা দেখছি, সেই প্রেক্ষাপটে আসলে খুবই আমাদের জন্য প্রাসঙ্গিক। আজকের আলোচনায় অংশগ্রহণ করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, প্রফেসর আলী রিয়াজ, প্রফেসর বখতিয়ার আহমেদ এবং অ্যাডভোকেট হাসনাত কায়ুম। তো আমরা দুইটা বিষয়ে আসলে ফোকাস করতে চাই। এই বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড একটা রাষ্ট্রে ঘটতে পারছে এবং বিচার বহির্ভূতভাবে, এখানে আসলে রাষ্ট্রের দায় কতখানি এবং এখান থেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে আসলে আমাদের পরিত্রাণের পথ বা উপায় আসলে কি, এই বিষয় নিয়ে আসলে আমরা আলাপ করব, আলোচকরা কথা বলবেন এবং আমরা একে অপরের কথা শুনব। তো প্রথমেই আমি আলোচনার জন্য কথা বলার জন্য অনুরোধ করছি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ধন্যবাদ রাখালদা, আর রাষ্ট্রচিন্তাকে ধন্যবাদ এই সময় উপযোগী আলোচনাটা শুরু করার জন্য। আপনাদের যে আজকের আলোচনার যে মূল উপজীব্য সেটা হচ্ছে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে রাষ্ট্রের দায় এবং পরিত্রাণের পথ, অর্থাৎ দুটো ভাগের আলোচনা। রাষ্ট্রের দায় এবং পরিত্রাণের পথ দুটো আলাদা ভাবে আলোচনা করার আগে আমি কতগুলো বেসিক জিনিস একটু আলোচনায় আনতে চাই, যেগুলো ঠিক সেইভাবে একাডেমিক জায়গা থেকে আসলে আলোচনায় আমার নজরে পড়েনি যে এইভাবে আলোচনাটা এসেছে। প্রথমত আমি একটু পরিষ্কার করতে চাই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই যে টার্মটা আমরা ব্যবহার করছি, এটা আদৌ আইনে কোথাও স্বীকৃতি আছে কিনা, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে কোথাও কোনো জায়গায় আইনি পদ্ধতিতে, অর্থাৎ বিদ্যমান যে আইনি কাঠামো, সেখানে কোনো স্বীকৃতির কোনো ব্যাপার আছে কিনা, নেই। শুরু থেকেই আমরা সেটা, যদি আপনি প্রথম হত্যাকাণ্ড হিসেবে সিরাজ শিকদারের ঘটনাটাকেও মাথায় নেন, তখন থেকে যদি এই বর্তমান সময় পর্যন্ত আমরা আসি, সে রাষ্ট্রীয়ভাবে একটা স্পেসিফিক ডিনায়াল কিন্তু শুরু থেকে হয়ে আসছে যে এই ধরনের কোনো ঘটনা কখনোই ঘটেনি। সেটা খুব সাম্প্রতিক সময়ের ঘটনা, যেটা তথ্যচিত্র নির্মাতা আমি একটু ইন্টারফেয়ার করি। জ্যোতিদা, সিনহার আপনার আসে। কথাটা শোনা যাচ্ছে না, একটু নেটওয়ার্ক ঝামেলা করছে। আচ্ছা, এখন এখন কি শোনা যাচ্ছে? আমার বোধহয় মাইকটা একটু ঝামেলা করছে। এখন এখনো কেটে কেটে যাচ্ছে, একটু দেখুন তো কোনো সমস্যা হচ্ছে কিনা। অন্যরা আমি শুনতে আর পাচ্ছেন? ইমন শুনতে পাচ্ছেন? এখন কি শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। আমাদের সবাইকে আচ্ছা মিউট আচ্ছা, করে দিলে মনে হয় একটু শুনতে সুবিধা হবে। হ্যাঁ কিছুটা হয়তো, হ্যাঁ বাকিদের মিউট করে রাখেন, তাহলে আমি কন্টিনিউ করি। আমি যে জায়গাটা আসছিলাম, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপারটা যে ঘটছে, সেটার রাষ্ট্রীয় পর্যায়ে বলেন কিংবা আইনি পর্যায়ে, আইনি আহ, বিধিবিধানগুলোতে কোথাও কিন্তু স্বীকৃতির ব্যাপার নেই, অর্থাৎ এটাকে যে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে আপনি দেখবেন। এবং এই আমরা যতগুলো অভিযোগ তুলছি যে এতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রতি বছরই কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো পরিসংখ্যান বের করছে, আইন ও সালিশ কেন্দ্র এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কতটি সংখ্যা হলো, কতজন মারা গেলেন প্রতি বছর, এটা একটা স্পেসিফিক রিপোর্টিং ওনারা কিন্তু প্রতি 3 মাস অন্তর অন্তরই করে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু এটা কোথাও কিন্তু স্বীকৃতির ব্যাপার নেই যে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, এবং এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে একটিও তদন্ত হয়েছে বা কোনো একজন ব্যক্তি বিচারের মুখোমুখি হয়েছেন গত 49 বছরেও কোথাও কোনো রকমের নজির নেই। এখন আসে হচ্ছে যে এই দ্বিতীয় একাডেমিক যে আলোচনাটা একটু আসতে চাই, সেটি হলো যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটার জন্য আমাদের বিদ্যমান আইনে কোথাও কোনো স্কোপ বা কোথাও প্রেমিসেস তৈরি করে রাখা আছে কিনা। আমি একটা সেকশন আপনাদের অনুমতি নিয়ে আমাদের ফৌজদারি মামলাগুলো তদন্ত বিচার পরিচালনার ক্ষেত্রে একটি ব্যবহারিক আইন, ব্যবহারিক হলো এর অনেক কিছুই হচ্ছে মৌলিক আইনের মতোই তার চরিত্র, সেটা হচ্ছে আমাদের ফৌজদারি প্রয়োগের যে আইন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 সনের আইন। সেখানে আপনার চ্যাপ্টার 5-এ বলা হচ্ছে পুলিশ কিভাবে অ্যারেস্ট করবে, কেউ যদি এসকেপ করতে চায় বা কাউকে যদি পুনরায় গ্রেফতার করতে হয় তারা কিভাবে করবে, সেই
5 নম্বর চ্যাপ্টারের 5ম অধ্যায়ের সেকশন 46টা আমি একটু পড়ে শোনাচ্ছি। সেকশন 46 এর 1, 2, 3 করে 3টি স্টেজ আছে, আমি 3টে একটু খুব দ্রুত পড়ছি। ওখানে বলছে arrest how made, section 46 subsection 1, in making an arrest the police officer or other person making the same shall actually touch or confine the body of the person to be arrested unless there be a submission to the custody by word or action. এগুলো একটা, অর্থাৎ শারীরিকভাবে তিনি টাচ করতে পারবেন বা কনফাইন করতে পারবেন কাউকে গ্রেফতার করার জন্য যদি তিনি নিজে থেকে সমর্পণ না করেন, কথায় কিংবা তার কাজের মাধ্যমে পুলিশের কাছে সমর্পণ না করেন, তাহলে তিনি বডি টাচ করতে পারবেন। এটা একের কথা। দুয়ে বলছে রেজিস্টিং এন্ডেভার টু অ্যারেস্ট, সেটা হচ্ছে সাবসেকশন 2, 46 এর 2 তে বলছে ইফ such person forcibly resists to endeavor to arrest him or attempts to evade the arrest, such police officer or other person may use all necessary means to effect the arrest. কেউ যদি বাধা প্রদান করার চেষ্টা করেন তাহলে পুলিশ নেসেসারি এফোর্ট প্রয়োগ করতে পারবেন, প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে পারবেন তার গ্রেফতারটাকে নিশ্চিত করার জন্য। আমার মূল এমফাসিস হচ্ছে পরেরটায়, অর্থাৎ সেকশন 46 সাবসেকশন 3। এইটা একটু যদি ভালো করে খেয়াল করেন, সেটা বলছে যে নাথিং ইন দিস সেকশন gives a right to cause the death of a person who is not accused of an offense punishable with death or with imprisonment or with transportation for life. ট্রান্সপোর্টেশনটাকে পরবর্তীতে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ হিসেবে পরিবর্তন করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তাহলে সেকশনটার ল্যাঙ্গুয়েজের কনস্ট্রাকশনটা আবার একটু আমি পড়ে শোনাচ্ছি আপনাদের জ্ঞাতার্থে। নাথিং ইন দিস সেকশন গিভস এ রাইট টু কজ ডেথ অফ এ পারসন হু ইজ নট, যদি তিনি এমন কোনো অভিযোগের অভিযুক্ত না হন, অ্যাকিউজড, অর্থাৎ বিচারে সাব্যস্ত হলো তিনি দোষী সেটা না, কিন্তু অভিযোগ এসছে, অভিযুক্ত। কিসের অভিযোগ? এমন কোন অপরাধের যেটা আসলে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের কথা লেখা আছে কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের কথা লেখা আছে। এবার আপনি আসেন যে এই পার্টিকুলার সেকশনটা কিভাবে এই ধরনের আইন বহির্ভূত হত্যার জন্য পথ তৈরি করে দিচ্ছে। যখন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা গ্রেফতার করার জন্য গেলেন, তিনি আসলে সিদ্ধান্ত নিচ্ছেন যে কোন অভিযোগটার পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ড হবে, কোন অভিযোগটার পরিপ্রেক্ষিতে যাবজ্জীবন কারাদণ্ড হবে। তার কি এই সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনগত এখতিয়ার আছে? এই বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কেবলমাত্র আদালতের, তাও হচ্ছে একটা বিচারিক লম্বা প্রক্রিয়া শেষ করার পর। কিন্তু পুলিশ কারো বিরুদ্ধে যদি অভিযোগ আসে, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনে বলা আছে মৃত্যুদণ্ড হতে পারে কিংবা লাইফ ইমপ্রিজনমেন্ট, সেক্ষেত্রে তিনি তাকে গুলি করে হত্যা করতে পারেন বলে আইনের মধ্যে এই সুযোগটা দেওয়া আছে। নেগেটিভ ভাবে পজিটিভ পাওয়ারটা দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাকশনটা নেগেটিভ, কিন্তু পাওয়ারটা দেওয়া হচ্ছে গুলি করে হত্যা করার। কখন? যদি তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ আসে যেটার পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ড হতে পারে কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এরকমের একটি আইনি বিধান আমরা নিয়ে চলছি 1898 সন থেকে। এখানে শুধু ট্রান্সপোর্টেশনের জায়গাটাই শুধু লাইফ ইমপ্রিজনমেন্ট আমরা শুধু অ্যামেন্ডমেন্ট করেছি। তাহলে এই আইনগুলোকে, এই বিদ্যমান জায়গাগুলোকে চ্যালেঞ্জ না করে আমরা আসলে এই তারা যে কাজগুলো করছেন বা এই ধরনের যখন কোনো ঘটনা ঘটছেন, ডিফেন্সটা তো আসলে আসে অন্যরকম ভাবে, যদিও এই আইনের ডিফেন্স নিয়ে আসে না। বলা হয় যে হ্যাঁ, অস্ত্র উদ্ধারের জন্য যাওয়ার গল্পটাই সবচাইতে প্রমিনেন্ট, সবচাইতে চালু গল্প অস্ত্র উদ্ধার। সেই অস্ত্র উদ্ধার করতে গিয়ে গুলি চালায় এবং আত্মরক্ষার্থে গুলি করা হয়। তার মানে এখানে আরেকটা শব্দ চলে আসলো যে আত্মরক্ষার্থে। আমাদের এখানে আত্মরক্ষার্থে আসলে কখন কিভাবে ফোর্স ইউজ করতে পারবে, গুলি করার কথা নেই, বলা হচ্ছে ফোর্স। সেখানে কিন্তু কতগুলো প্রিকন্ডিশন দেওয়া আছে এবং শব্দটাকে বলা হয় হচ্ছে আমরা যেটাকে সাবজেক্টিভ টেস্ট হিসেবে আদালতে উপস্থাপন করি, অর্থাৎ আদালতে আপনার কোনটা নেসেসারি ফোর্স, কোনটা নেসেসারি ফোর্স না, সেটা প্রতিটা ঘটনার ক্ষেত্রেই আমাদেরকে আলাদাভাবে দেখাতে হবে বা ডিফেন্সকে প্রমাণ করতে হবে যে তিনি ওই সে সময় যে আচরণটা করেছিলেন সেটা নেসেসারি ফোর্স ছিল আত্মরক্ষার জন্য। এটি শুধু পুলিশ করতে পারে তা না, আমাদের সাধারণ নাগরিকদের ক্ষেত্রে জীবন রক্ষার্থে আমরা এই নেসেসারি ফোর্সটাকে ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে কেউ আমাকে চর মারলেন, তার জন্য এটাকে রেজিস্ট করার জন্য ধরেন আমি তাকে তলোয়ার দিয়ে কোপ দিলাম, আদৌ এটা নেসেসারি ফোর্স কিনা, মানে আমি
রিজনেবল ছিল কিনা ওই পরিপ্রেক্ষিতে এটা কেস টু কেস হচ্ছে ডিপেন্ড করে, যে কারণে আমরা এটাকে বলি হচ্ছে সাবজেক্টিভ টেস্ট, আদালতে এটাকে প্রমাণ করতে হয়। এখন প্রতিটা ঘটনার ক্ষেত্রে আদৌ এটা সেলফ ডিফেন্স ছিল কি ছিল না, এই নিয়ে যতদিন পর্যন্ত আদালতে চ্যালেঞ্জ না হবে বা কেউ এসে যদি এটাকে আইনি প্রক্রিয়ার মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই এতক্ষণ যে কেতাবি কথাগুলো বললাম এই প্রশ্নগুলো তোলারও কোনো রকমের সুযোগ নেই। যেটা আমি বলছিলাম গত 49 বছরে আমরা এই জায়গায় অ্যাকাউন্টেবিলিটিটা তৈরি করতে পারিনি, তাহলে আমাদেরকে কোনো মেকানিজম নাই? হ্যাঁ, মেকানিজম আছে, সেটাকেও টুইস্ট করার মতো সুযোগ রেখে মেকানিজম আছে। কি মেকানিজম আছে? আপনি যখন রুলস অফ এনগেজমেন্টের জায়গায় চিন্তা করবেন, আবারও আমি একাডেমিক জায়গায় বলছি যে 1943 সনের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, যেটা দিয়ে ওনাদের কর্মকাণ্ড অনেকখানি পরিচালিত হয়। আবার পুলিশ অ্যাক্ট 1861 সনের যে পুলিশ অ্যাক্ট, সেটাতেও কিছু বিষয় বলা আছে। সেখানে আপনি দেখবেন যে যদি গুলি চালানোর মতো কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কি করতে হবে সেগুলো বলা আছে। সেটা দেখা যাচ্ছে কি প্রথমে একটা সংক্ষিপ্ত, জেলার যিনি পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তিনি একটা সংক্ষিপ্ত তদন্ত করবেন, সেই রিপোর্টটা সরকারের কাছে পাঠাবেন। সরকার বলতে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বোঝানো হচ্ছে। তারপরে একটি বিস্তারিত রিপোর্ট যাবে, যেটা ওই বিভাগের যিনি সবচেয়ে সিনিয়র পুলিশ কর্মকর্তা আছেন তার নেতৃত্বে আরেকটি হবে। সেখানে যেটা হয় আমরা জানি, সেটা হচ্ছে কয়টি গুলির কার্তুজ ইস্যু করা হয়েছিল, তিনি জিডি করে থানা থেকে বের হয়েছিলেন কিনা, কয়টি গুলি খরচ করা হলো, এসব কতগুলো বেসিক ইনফরমেশন, এবং সাথে যেটা থাকে সেটা হচ্ছে গুলি চালানোর ক্ষেত্রে এটা জাস্টিফাইড ছিল কিনা। এই দুটো রিপোর্ট পুলিশের তরফ থেকে যায়, এবং তৃতীয় আরেকটি রিপোর্ট হয়, সেটা হচ্ছে আপনার জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারা আরেকটি তদন্ত হওয়ার কথা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের মধ্যে বলা আছে। কিন্তু আপনার বাংলাদেশের গত 49 বছরের ইতিহাসে কোথাও দেখাতে পারবে না কেউ এই আইনগুলোকে আসলে যথাযথ মেনে তদন্ত হয়েছে এবং সেটা সেফগার্ড হিসেবে কাজ করেছে। বরঞ্চ উল্টোটা হয়েছে, এই রিপোর্টগুলো মানুষকে আরো ভালনারেবিলিটি তৈরি করার বা আইনি বিধানগুলো মানুষকে ভালনারেবিলিটি তৈরি করার জন্য অবদান রেখেছে, এরকম রেকর্ড আছে। একজন কামরাঙ্গীরচরেই, ঢাকার একজন কামরাঙ্গীরচরেই একজন সন্ত্রাসী, কথিত একজন সন্ত্রাসী, তিনি গ্রেপ্তার ছিলেন পুলিশের হাতে। গ্রেপ্তার হওয়ার পরে তার লাশ পাওয়া যায় গুলিবিদ্ধ অবস্থায়, কিন্তু হ্যান্ডকাপ করা এবং হাত দুটো পেছনে বাঁধা ছিল। আপনাদের হয়তো খেয়াল থাকবে, বছর 11-12 বছর আগের ঘটনা। তখন এইটা নিয়ে হাইকোর্ট ডিভিশনে একটা মামলা হয় যে তাকে, আমি যে কথাগুলো বলছি যে এই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়নি, কোনো তদন্ত হয়নি পুলিশের তরফ থেকে, এবং ম্যাজিস্ট্রেটের তরফ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোনো রকমের তদন্ত করেননি, এবং উনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলছেন, কিন্তু পত্রিকায় ছবি এসছে ওনার হ্যান্ডকাপ করা, হাত দুটো পেছনে বাঁধা, তাহলে উনি গুলি কিভাবে ছুড়লেন, উনি গুলি চালালেন কিভাবে? এই মর্মে একটা রিট হয়। তখন আদালতে যে জিনিসটা, হাইকোর্ট ডিভিশনে যে প্রশ্নটা আসে যে এই ধরনের কোনো রিপোর্ট হয়েছিল কিনা, ওনারা রিপোর্টটা চেয়ে পাঠান। এক্স্যাক্টলি এই ধরনের রিপোর্টগুলো প্রডিউস করে আদালতে সাবমিট করা হয় এবং আদালত পরবর্তীতে রিটটা খারিজ করেন। কারণ হচ্ছে যদি প্রসিডিউরটা মেনটেন করে তাহলে, এবং কাগজে কলমে যদি রিপোর্টটা আদালতে সাবমিট করা হয়, আদালতের আসলে বিদ্যমান আইনি স্ট্রাকচারে আর ভিন্ন কোনো কথা বলার, ভিন্ন কোনো কিছু করানোর মতো কোনো সুযোগ নেই। তাহলে এটা আদালতের সমস্যার বিষয় নয়, কিন্তু আমি বলছি হচ্ছে আইনি জায়গাতে যে সীমাবদ্ধতার জায়গাগুলো আছে সেই জায়গায়। ফলে আমি যে জায়গাটা এমফাসাইজ করছি যে লিগ্যাল স্ট্রাকচার গুলো আমার আপাত দৃষ্টিতে পড়ার পরে, বলার পরে, আমরা আর্গুমেন্ট করার পরে মনে হতে পারে যে এটা আমাকে সেফগার্ড দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় আমরা দেখছি এগুলো আসলে সাধারণ নাগরিকের প্রোটেকশনের জায়গা দেওয়া তৈরি করার পরিবর্তে ভালনারেবিলিটি তৈরি করছে। এই ভালনারেবিলিটি তৈরি করার জায়গাটা থেকে আইনগত জায়গাতে যে সংস্কারগুলো করার প্রয়োজন ছিল, 1898 সনের যে সেকশন 46টা আমি আপনাদের পড়ে শোনালাম, হত্যা করার প্রভিশন রেখে যে আইনটা এতদিন পর্যন্ত আমরা একটা ব্যবহারিক আইন, প্রায়োগিক আইন ব্যবহার করে যাচ্ছি এতদিন ধরে, এই নিয়ে কিন্তু আমরা একাডেমিক জায়গাতে কোনো প্রশ্ন তুলিনি এবং এগুলো পরিবর্তনের জন্য কোনো রকমের কাজ করিনি। অর্থাৎ সত্যিকার অর্থে আমি তো প্র্যাকটিক্যাল ফিল্ডে যে অবস্থা আছে সেখানে যে ধরনের এগুলোকে টুইস্ট করার এবং এই সোকল্ড আইনি স্ট্রাকচার রেখে আইনটাকে ইউজ করার যে সমস্ত চর্চাগুলো আছে, সেটা তো একটা বিষয় আছে। আমরা একাডেমিক জায়গা থেকেও যে আসলে এটাকে নিয়ে চ্যালেঞ্জ করব এবং আমাদের সত্যিকার অর্থে যদি কিছুটা হলেও অন্তত চেক এন্ড ব্যালেন্সের জায়গায় তৈরি করতে পারবো, সেই পরিবর্তন আনার জন্যও আমরা কিন্তু কোন রকমের কাজ এখনো পর্যন্ত করিনি। আমি নিজের ঘাড়ে দোষ নিয়েই বলছি, আমি অন্যদের কারো দিকে আঙ্গুল তুলছি তা কিন্তু নয়, আমি আমার নিজেকে দোষারোপ করছি, আমি নিজেও করিনি। হ্যাঁ, এই সেকশন 46 এর ব্যাপারে একটু বলি যে আমাদের প্রফেসর মিজান স্যার যখন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন, একটা কনসালটেশন প্রসেস হয়েছিল। সেখানে
আইন সহায়তা দেওয়ার যে প্রতিষ্ঠান বাংলাদেশ লিগাল সার্ভিসেস ট্রাস্ট ব্লাক, এবং আমি নিজেও যুক্ত ছিলাম এই কনসালটেশন প্রসেসটায়, যে এই পরিবর্তনগুলো একটা জুডিশিয়াল কিলিং এর ক্ষেত্রে বা পুলিশ পাওয়ারের পরিবর্তনের ক্ষেত্রে কি কি বিষয়ে আমরা সাজেশন আনতে পারি, সরকারকে আমরা কি কি প্রস্তাবনা দিতে পারি। তো ওই স্যার থাকার সময়ে আমি সুনির্দিষ্ট প্রস্তাবনা রেখেছিলাম, যেটা আমার কাছে এখনো আছে, যে এই সেকশনটাকে বিলুপ্ত করা প্রয়োজন এবং এটার রিফরমেশন খুবই জরুরি। কিন্তু স্যারের ওই প্রস্তাবনাটা সরকার পর্যন্ত আর আসলে যায়নি আমার জানা মতে। ওনার সাথে আমার আলাপে যেটি পরবর্তীতে জেনেছিলাম, এটা সরকারকে আসলে সাবমিট করার পর্যায়ে পর্যন্ত যায়নি। ফলে ওইটুকু কনসালটেশনের প্রসেসটা পর্যন্ত অতটুকু আগায়নি। আমাদের একটা কনসালটেশন এগিয়েছিল, সেটা হচ্ছে 2013 সনে পুলিশ হেফাজতে নির্যাতন এবং হত্যার যে আইন 2013 সনের, সেটার পরিপ্রেক্ষিতে কিছু লোপ হোলসটাকে সামনে রেখে আমরা আরো কিছু এটাকে আরো কঠোর করার জন্য কিছু প্রস্তাবনা দিয়েছিলাম, যেটা সেটারও আসলে কোনো কিছু পরিবর্তন হয়নি, বরঞ্চ প্রতি বছর আমরা এটাকে বাতিল করার জন্য নানা দিক থেকে আবেদন এখনো পর্যন্ত শুনছি। ফলে ওই আইনটাও এখানে প্রাসঙ্গিকভাবে যেহেতু নামটা উচ্চারণ করলাম, ওই আইনটাও খুবই জরুরি। কারণ হচ্ছে কাস্টডি কথাটা যখন আমরা বলছি, যে পুলিশ কাস্টডিতে ডেথ এবং নির্যাতনকে প্রতিরোধ করার জন্য এই আইনটা এসেছিল 2013-তে, যেটাতে কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও আমি বলবো যে জনগণের প্রোটেকশন দেওয়ার জন্য একটা শক্ত আইন। যদি রাজনৈতিক ইচ্ছা থাকতো তাহলে এই আইনটা প্রয়োগ হলেও আমরা আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো হচ্ছে সেটা কিছুটা কম আমরা দেখতে পেতাম। সেখানে আপনার যেমন আমি আজকের একটি ঘটনার কথাই উল্লেখ করি। আজকে প্রথম আলো সহ সমস্ত জাতীয় দৈনিকগুলো একটি রিপোর্ট প্রকাশ করেছে, রাজশাহী রেঞ্জের এসপি একজন ধানমন্ডি থেকে তুলে নিয়ে নির্যাতন করেছেন এবং 3 লক্ষ টাকা তার কাছ থেকে তার স্ত্রী গিয়ে 3 লক্ষ টাকা ডিবি অফিসে দিয়ে এসছে, এরকমের একটি বক্তব্য ভিডিও সহকারে পত্রিকাতে রিপোর্ট হয়েছে। মামলাটি হয়েছে, পত্রিকার রিপোর্ট থেকে আমি বলছি, মামলাটি হয়েছে সিএমএম কোর্টে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। কিন্তু 2013 সনের আইনটা যদি আপনি দেখেন, আসলে কিন্তু এটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোনো এখতিয়ারই নেই এই মামলা নেওয়ার। এই মামলা হবে হচ্ছে সরাসরি হচ্ছে সেশন কোর্টে, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন সেশন জাজ মামলাটি আমলে নেবেন। তিনি সাথে সাথে যার বিরুদ্ধে অভিযোগ তাকে সাসপেন্ড করে এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন, এবং যে ভিকটিম আসছেন তার শারীরিকভাবে পরীক্ষার নির্দেশ দেবেন। এবং এইটা যে ভিকটিম করতে হবে তেমন কোনো ব্যাপার নেই। আইনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি, বন্ধুও যদি হয়, তিনি যদি ইনফরমেশন পান, যেটা ফৌজদারি আইনের ক্ষেত্রে একটা বড় রকমের সংযুক্তি বলে আমি মনে করি সাধারণ মানুষের সেফগার্ডের জায়গা থেকে, যে একজন তৃতীয় ব্যক্তিও গিয়ে মামলাটা করতে পারবেন। যেখানে ফৌজদারি অপরাধ সবসময় ব্যক্তির বিরুদ্ধে অপরাধ, ব্যক্তিকে যেতে হয়, অন্য এগ্রিভ পার্সনকে যেতে হয়। কিন্তু এই 2013 সনের আইনে একজন বন্ধুকে বা একজন যিনি যার কাছে ইনফরমেশন আছে, যে মনে করছেন যে তিনি সংক্ষুব্ধ হয়ে ইনফরমেশনটা দেওয়ার প্রয়োজন, তিনি গিয়েও আদালতে ইনফরমালি অভিযোগ দেওয়ার ব্যবস্থা পর্যন্ত রেখেছে। এবং এই আইনে জুডিশিয়াল ইনকোয়ারি করাটাকে একদম আইনের মধ্যেই অন্তর্ভুক্ত রেখেছে, যে জুডিশিয়াল ইনকোয়ারিও চাইতে পারবেন এই বিষয়টা। ফলে এই প্রসেসটা যে শুরু হলো, আমি আজকের উদাহরণটা দিয়ে বলছি যে আইনটা আসলে প্রয়োগ হচ্ছে না। আইনটা প্রয়োগ না হওয়ার পেছনে রাজনৈতিক সদিচ্ছার অভাব যথেষ্ট। কারণ আপনি যদি পরিবেশ তৈরি না করেন, আমি যাদের বিরুদ্ধে অভিযোগটা তুলছি, ডেফিনেটলি তারা যদি আমার পরিবারের কাউকে হত্যা করেন বা আমার কোনো বন্ধুকে হত্যা করেন, তাহলে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলাটা বাংলাদেশের বর্তমান সামাজিক পার্সপেক্টিভে এটা খুবই ডিফিকাল্ট। আমাদের এখানে কোনো ভিকটিমের প্রোটেকশনের কোনো স্কিম নাই, উইটনেস প্রোটেকশনের কোনো স্কিম নাই, শুধুমাত্র নারীদের প্রোটেকশনের জায়গায় হয়তো কিছুটা স্কিম তৈরি হয়েছে। ফলে এই উইটনেস প্রোটেকশন বা ভিকটিম প্রোটেকশনের জন্য যদি সুনির্দিষ্ট কোনো আইন না থাকে, তাহলে কেবলমাত্র আইন থাকলেই আমরা প্রোটেকশন অটোমেটিক্যালি তৈরি হবে না। ওই আইনটা প্রয়োগের জন্য, বাস্তবায়নের জন্য আমরা যেন প্রশ্নটা তুলতে পারি, আইনের সুযোগটা যেন নিতে পারি, সেই রকমের যদি পরিবেশ পরিস্থিতি তৈরি করতে না পারি, অর্থাৎ রাজনীতিতে যদি তৈরি না হয়, তাহলে আমরা কোনোভাবেই এই আইনগত জায়গাগুলোতে কোনো সুযোগ সুবিধা পাবো বলে আমি মনে করি না। অন্তত আমি প্রাথমিক আলোচনাটা এখানে থামছি। ধন্যবাদ সবাই। রাখাল, আপনার কথা শোনা যাচ্ছে না। রাখাল স্যার, করেন। আমার মাইকটা আনমিউটই রাখো।
আহ, যে এর মধ্যে একজন কমেন্ট করেছেন যে যে সমস্ত আইনের কথা বললেন জ্যোতিদা, কিংবা 2013 সালের যে আইন, যা তিনি বললেন যে এতে যদি কিছু হয়তো সুযোগ ছিল বিচার পাওয়ার, সেই বিচারটাও আসলে হচ্ছে না। তো উনি লিখেছেন যে কারণ সমস্ত ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত, সেই জন্য এটা ঘটবে না কিংবা হবে না। এনিওয়ে, এরপর আমরা প্রফেসর আলী রিয়াজ স্যারের কাছে যাব। আহ, তিনি কথা বলবেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাষ্ট্রের দায় এবং পরিত্রাণের উপায় পথ নিয়ে বাংলাদেশ প্রেক্ষাপটে। প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ রাখাল। আমি আসলে 5টা বিষয় বলতে চাই। আমি একে একে বলি, তাতে করে আলোচনাটা আগাবার সম্ভাবনা তৈরি হয়। প্রথম কথাটা যেখানে আমি শুরু করতে চাই, খানিকটা জ্যোতির্ময় যেখানে শেষ করেছে, সেটা হচ্ছে সুনির্দিষ্টভাবে যে আইনগুলো আছে এবং তার মধ্যে যে সংস্কারের প্রয়োজনীয়তা, এটা জ্যোতির্ময় বলছে। এইটাকে দিয়ে আসলে সূচনাটা করা যায়। আমরা জানি, আমি আসছি পরবর্তী বিষয়গুলোর মধ্যে, যে কেন এটা অত্যন্ত সীমিত, কিন্তু প্রথম কাজ হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকে ডিফাইন করা এবং বিরাজমান আইনগুলোতে যে সমস্ত ফাঁকফোকর রয়েছে এবং যেগুলো এই ধরনের আইনি প্রক্রিয়া তৈরি করে, বাধ্যবাধকতা তৈরি করে যে এক ধরনের রিপোর্ট দেওয়া হবে, যেগুলো আসলে শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটনের বদলে এক ধরনের ভাষ্যকেই বৈধতা দেয়। তার বিকল্পটা কি? বিকল্প হিসেবে যে আইনি সংস্কারের কথা জ্যোতির্ময় বলছেন, যে সমস্ত, এগুলো হচ্ছে সিভিল সোসাইটির প্রথম এবং প্রধান দায়িত্ব। যারা আইনের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী, তাদের, আমার কাছে মনে হয় যে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার জন্য অন্তত পক্ষে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এর বিকল্পগুলো, আইনের এই ফাঁক ফোকরগুলো এবং এর একটা বিকল্প প্রস্তাব তৈরি করা, এবং সেটা জনসাধারণের কাছে যাওয়া। যেহেতু আপনি বলছিলেন যে সরকারের কাছে এটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, অথবা যে কোনো কারণে সরকারের কাছে পৌঁছায়নি, অবশ্যই ক্ষমতাসীন দল এবং সরকারই শেষ পর্যন্ত আইন পরিবর্তন করবেন বাংলাদেশে। যেহেতু দেখা যাচ্ছে যে, মানে যে কোনো ক্ষেত্রে, শুধু বাংলাদেশে নয়, যে আসলে যদি পার্লামেন্ট কাজ করে, যদিও বাংলাদেশে এখন কার্যত একদলীয় পার্লামেন্ট, এমনকি যদি বহুদলীয় পার্লামেন্টও হতো, আসলে সরকারেরই উদ্যোগ নিতে হতো আইন পরিবর্তনের। সে আইনের পরিবর্তনের সম্ভাবনা সাংবিধানিক প্রক্রিয়ায়, সংসদীয় পদ্ধতিতে হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাই না। হলে ভালো, কিন্তু আমি দেখতে পাই না। তার কারণগুলো আমি পরে বলছি। কিন্তু এই বিকল্প প্রস্তাবটা আপনাদের হাজির করা দরকার। এটা আইনজীবী হিসেবে আমি পারবো না, মানে যেহেতু আমি আইনজীবী নই, কিন্তু আইনের সঙ্গে যারা সংশ্লিষ্ট, বিচার ব্যবস্থার সঙ্গে যারা সংশ্লিষ্ট, অতীতে যারা বিভিন্ন রকম বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে যারা যুক্ত ছিলেন, এবং যারা কে যেন লিখেছে, আমাকে ঠিক শুনতে পাচ্ছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে, আচ্ছা এখান থেকে শোনা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার প্রথম প্রস্তাব, যে এই যারা আদালতের বিচার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত ছিলেন, তাদের উচিত হচ্ছে, দায়িত্ব, কর্তব্য, আমরা মানে রাষ্ট্রের দায় দায়িত্বের কথা তো বলছি, রাষ্ট্রের দায় দায়িত্বের পাশাপাশি সিভিল সোসাইটি, আইনজীবী এবং বিচার ব্যবস্থার কথা যেটা বলা হচ্ছে, যারা বিচারক ছিলেন, তাদের অভিজ্ঞতার আলোকে এবং বিরাজমান আইনগুলির সুস্পষ্ট সংস্কারের জন্য প্রস্তাব করা দরকার। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এগুলো কোনো অবস্থাতেই বাস্তবায়িত হবে না। আমি বাস্তবায়নের কথা কিন্তু বলছি না এখনো, আমি বলছি যে এটা, এই প্রস্তাব, বিকল্প প্রস্তাব সুস্পষ্টভাবে হাজির করা দরকার। এটা হচ্ছে আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে রাষ্ট্রের দায় দায়িত্বটা কোথায়, এবং এই জায়গায় আসলে বুঝতে হবে যে রাষ্ট্রের চরিত্রটা কি। যে কোনো রাষ্ট্র যখন তৈরি হয়, তখন রাষ্ট্রের একেবারে মৌলিক বিষয়টা কি? রাষ্ট্রের মৌলিক বিষয় হচ্ছে তার হাতে একটা ভায়োলেন্সের মনোপলি, একচেটিয়া, সহিংসতার একচেটিয়া ক্ষমতা তার কাছে আমরা তুলে দিই। এটা যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে, লিবারেল রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। আপনি রাষ্ট্রের বিরোধিতা করতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যে কোনো রকম উদার রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রথম কথা হচ্ছে
যে আপনি রাষ্ট্রকে কতগুলি অধিকার আপনি দিয়ে দেবেন। আমরা যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করি তখনই করেছি, এটা ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে। কিন্তু রাষ্ট্র বিনিময়ে কিছু দেয়, কিন্তু কারণ এটা হচ্ছে একটা সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট রাষ্ট্রের সাথে। রাষ্ট্র কি দেয়? প্রথম যেটা দেয় সেটা হচ্ছে নিরাপত্তা দেয়। এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না। রাষ্ট্রীয়ভাবেই আসলে এমন সব ঘটনা ঘটছে যেগুলো আমরা এখন একটা সংখ্যা বলতে পারি যে 2001 সালের পরে প্রায় 4000 লোক মারা গেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের রাষ্ট্র লিবারেল স্টেটের যে ধারণা, সেই ধারণার কাছে দাঁড়িয়ে আর যেতে চাচ্ছে না। এটা 72 সাল থেকে এই সংকট তৈরি হয়েছে, যে কারণে বাংলাদেশে একদলীয় ব্যবস্থা তৈরি হয়েছে, সেনা শাসন হয়েছে, বহুদলীয় গণতন্ত্রের নামে কার্যত সাংবিধানিক একনায়কত্ব তৈরি হয়েছে, কারণ আমরা লিবারেল স্টেট তৈরি করার কোনো সদিচ্ছা, উদ্দেশ্য, আগ্রহ কারো মধ্যেই দেখতে পাই। তাহলে লিবারেল স্টেটের কথা যখন আমি বলবো যে একটা উদার রাষ্ট্র তৈরি করা, ভায়োলেন্সের পাশাপাশি, এই মনোপলি অফ ভায়োলেন্সের পাশাপাশি আমাকে রাষ্ট্রের ওই দায়িত্বের কথাটা বলতে হবে। সে যদি না দেয়, সে যদি আমাকে মৌলিকভাবে বেঁচে থাকার অধিকার না দেয়, তাহলে রাষ্ট্র আসলে তার বৈধতা দাবি করতে পারে না। সংবিধান দিয়ে আপনি পারবেন, কিন্তু নৈতিকভাবে সেই আপনি পারবেন। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। তাহলে লিবারেল স্টেটের ধারণাটা বলা দরকার, যে লিবারেল স্টেট, এবং এই জায়গায় এসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হয়ে পড়ে। আমি প্রথমে সিভিল সোসাইটির দায়িত্বের কথা বলছিলাম, তো এখানে হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীদের দায়িত্ব। বাংলাদেশের সংকটটা হচ্ছে লিবারেল স্টেট তৈরি করা না করার সংকট। এই যে গণতন্ত্রের অনুপস্থিতি, এই যে ভয়াবহ রকম অনুপস্থিতি আইনের শাসনের, বিচার ব্যবস্থা নিয়ে আপনি যে কোনো ধরনের কথাবার্তা বললে বিপদগ্রস্ত হচ্ছেন, এর কারণ কি? এটা লিবারেল স্টেট নয়। তাহলে লিবারেল স্টেট তৈরি করার জন্য রাজনৈতিক সংগ্রামের বাইরে গিয়ে আপনি বিচার বহির্ভূত হত্যা বন্ধ করতে পারবেন না। শুধু বিচার বহির্ভূত হত্যা নয়, আপনি এটা পারবেন না যে আপনার মানে কথা বলার অধিকার আছে কিনা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে, গুমের কথা বলে, সমাবেশের অধিকারের কথা বলে, সবগুলি কিন্তু টাইট হয়ে যাচ্ছে এক জায়গায়। সেটা হচ্ছে আপনি একটা লিবারেল স্টেটের তৈরি করতে চান কি চান না। এবং এখন আপনি এই দায়িত্ব যেহেতু রাজনৈতিক দলগুলোর, তারা এটা শুরু করবেন, তাদের কমিটমেন্টটা তারা স্পষ্ট করে বলবেন, তখন আপনি রাজনৈতিক অন্য শক্তিগুলোর সমাবেশ ঘটাতে পারবেন, সাধারণ মানুষকে যুক্ত করতে পারবেন। সহজ ভাষা আপনাকে বলতে হবে লিবারেল স্টেট বলতে কি বুঝেন আপনি, কতগুলি মৌলিক জায়গায় আপনাকে একমত হতে হবে, রাজনৈতিক দলগুলোকে হতে হবে। এই ক্ষেত্রে আপনি যেটাকে আমি বলি পিউরিটি টেস্ট, অমুকে অমুকটা করলো কিনা, করেছিল কিনা, করবে কিনা, উনি এইরকম ভাবে তাকিয়েছিলেন কিনা, এই আলোচনায় যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই পিউরিটি টেস্টের মধ্যে থাকবে, বাংলাদেশের গত 49 বছরের রাজনৈতিক দলগুলোর প্রত্যেকে আপনি যদি খুঁজে পেতে চান, তার জন্য চালুনি লাগবে না, চশমাও লাগবে না, আপনি খুঁজে বের করতে পারবেন। কিন্তু সংকটটা 2021 সালে এসে যেখানে দাঁড়িয়েছে, বাংলাদেশের রাষ্ট্রের সংকট, সেই জায়গায় আপনি এই পিউরিটি টেস্ট দিয়ে কাউকে পাবেন না, কাউকে পাবেন না। ফলে আপনি বিচার বহির্ভূত হত্যা বন্ধ করবেন কোথায়? বিচার বহির্ভূত হত্যা নিয়ে আপনি কথা বলতে পারবেন, তাতে আমার আপনার জন্য সুবিধা হবে যে আমরা কথাবার্তা বলেছি, কিছুটা সময় না ব্যয় করলাম, কিছু লোক হয়তো শুনলেন, কেউ শুনতেও পাচ্ছেন না সম্ভবত ভালো করে। আগাবেন না, আগাবার কোনো জায়গা দেখি না। তাহলে এই রাজনৈতিক প্রক্রিয়া যেখানে একটা ডিপলিটিসাইজেশন হচ্ছে, অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা ডিপলিটিসাইজেশন, সেই ক্ষেত্রে আপনি তাতে অংশগ্রহণ করছেন, আপনি বলতে আমি বিশেষ নির্দিষ্ট কারো কথা বলছি না, যখন আলোচনাটা এইরকম হয়ে তৈরি হচ্ছে যে অমুকের দোষ ত্রুটি খুঁজবো, অমুকের দোষ ত্রুটি খুঁজবো, অমুকের দোষ ত্রুটি খুঁজবো, তাহলে আপনি আগাতে পারবেন না। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এখনকার রাষ্ট্রের চরিত্র কি? শুধু যে বাংলাদেশের লিবারেল স্টেট প্রতিষ্ঠিত হয় নাই, তার কমিটমেন্ট থাকেনি তা নয়, আরো একটা ঘটনা ঘটেছে। সেটা কি? বাংলাদেশে যেটাকে আমি বলি এখন যে একটা হাইব্রিড রেজিম তৈরি হয়েছে, দেখতে গণতন্ত্র, কাজে গণতন্ত্র নয়। এই যে নতুন বাস্তবতা, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে তা কিন্তু নয়। পুতিনের রাশা,
এরদোয়ানের মানে টার্কি, দুতার্তের ফিলিপিন্স, মোদির আপনার ভারত, এরকম অসংখ্য নাম আমি আপনি হাঙ্গেরি, পোল্যান্ড, এরকম অসংখ্য আছে। পাকিস্তানের ক্ষেত্রে তার একটা ভিন্ন চেয়ার আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তানে হাইব্রিড রেজিম দীর্ঘদিনের, সেনাবাহিনী পিছন দিক থেকে পুতুল নাচের খেলা দেখায় আমাদেরকে। তো এই যে হাইব্রিড রেজিমে আপনাকে তার যে কৌশল, সেই কৌশল হচ্ছে রাষ্ট্রের সহিংসতার কাজটাকে জোরদারভাবে ব্যবহার করা। গণতন্ত্রের আবরণে রাষ্ট্রের শক্তিকেই আপনি নির্ভর করতে হবে। এটা শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে তা তো নয়, আপনার রাশিয়াতে দেখুন। তাহলে আপনাকে এই রকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে, এটা আমরা দেখেছি যে অথরিটেরিয়ান রুলার্স গুলো, যারা কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক সরকার, যেগুলো ল্যাটিন আমেরিকাতে 70-80 দশকে আমরা দেখেছি, তাদের যে কৌশল সেটা তারা অ্যাডপ্ট করে। তার মধ্যে একটা হচ্ছে আপনার গুম, তার মধ্যে একটা হচ্ছে এই বিচার বহির্ভূত হত্যা, আরেকটা হচ্ছে সেন্সরশিপ, ভীতি তৈরি করা। আমি এটাকে ভয়ের সংস্কৃতি বলি। 2014 সাল থেকে আমি বলার চেষ্টা করেছি যে একটা ভয়াবহ ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, এবং এটা মানে এমন ভাবে পারমিয়েটেড হয়েছে, এমন ভাবে বিস্তার লাভ করেছে, এখন লোকজন কথা বলার সময় মানে এমনকি মানে মুখোমুখি কথা বলার সময় কাছে এসে ফিসফিস করে কথা বলে, এই পরিস্থিতি তৈরি করা গেছে। এইরকম একটা পরিস্থিতিতে তাহলে যেমন সিভিল সোসাইটির দায় আছে, দায়িত্ব আছে, তেমনই হচ্ছে রাজনৈতিক দলগুলো। এবং এটা টাইড টু আমার সেকেন্ড পয়েন্ট, যে আপনি লিবারেল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একমত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছেন কি পারছেন না। পিউরিটি টেস্ট বাদ দিয়ে এসে আপনি এখনকার পরিস্থিতি বুঝতে পারছেন কি পারছেন না। কেন একটি রাষ্ট্র বিশেষ বাহিনী তৈরি করবে গুম করার জন্য, বিচার বহির্ভূত হত্যা করার জন্য? কেন এরকম লোক নিযুক্ত হবে? এবং এটা কেবল যে বাহিনী হিসেবেই তৈরি করা হবে তা কিন্তু নয়, তাদের যে পোশাক থাকবে সামরিক কায়দার, আমি তাও মনে করি না। এরা কথিত সিভিলিয়ান ড্রেসেই ঘটনাগুলো ঘটাচ্ছে। কিভাবে জানেন? সেটা হচ্ছে বৈধতা তৈরি করা। এটা হচ্ছে আমার তৃতীয় বিষয়। আপনি খেয়াল করে দেখুন যে সর্বত্রই এই যে বিচার বহির্ভূত হত্যা, তার বৈধতা দেওয়ার জন্য দুটো কৌশল ব্যবহার করা হয়। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশের কথিত শিক্ষিত সাংবাদিক এবং ঊর্ধ্বকমার মধ্যে সচেতন মানুষ ক্রমাগতভাবে এই কথাগুলো বলে। সেটা কি? বাক্যটা শুরু করেন এইভাবে: যেহেতু আইনি প্রক্রিয়ায় এদের বিচার হবে না বলে লোকজনের ধারণা আছে, সেহেতু মানুষ বিচার বহির্ভূত হত্যা সমর্থন করে, কিন্তু আমি করি না। এমনকি যিনি বলেন, ওই আমি করি না বলার আগে তিনি কিন্তু বৈধতা দিয়েছেন, রীতিমতো বৈধতা দিয়ে ফেলেছেন। তারপরে তো আছেই অমুককে ক্রস ফায়ারে দিন, অমুককে ক্রস ফায়ারে দিন, সেগুলো তো একদম ব্লেটেন্ট। এটা হচ্ছে একটা। এই যে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা, আপনি বিচার বিভাগ দুর্বল, বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, বিচার বিভাগ নিয়ে আপনার অনেক আইনি প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন আছে, আপনি সেটা সংস্কার করার কথা বলছেন না, সেটা ব্যবহার করার যে দুর্বলতা সেটার কথা বলছেন না। আপনি বলছেন যে যেহেতু আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা বের হয়ে যায়, সেহেতু মানুষ এটা সমর্থন করে। অতএব এই বাক্য হচ্ছে ভয়াবহ বিপজ্জনক। 2004 সালে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে আমি ক্রমাগতভাবে একথা বলার চেষ্টা করেছি যে আপনি যাকে মনে করছেন অপরাধী, আইনের চোখে সে এখনো অপরাধী প্রমাণিত হয় নাই। innocent until proven guilty। এই যে বেসিক ফান্ডামেন্টাল রুল অফ ল এর প্রশ্ন, যতক্ষণ না পর্যন্ত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্ত রকম প্রক্রিয়া শেষ করে একজন অভিযুক্ত দোষী সাব্যস্ত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার যে ইনোসেন্স, সেই ইনোসেন্সের ধারণাটাই আসলে নষ্ট করে দেওয়া হয়েছে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। যারা এগুলো বলেন তারা কিন্তু আসলে না বুঝে বলেন তা না, তারা বুঝে শুনে জেনে এইরকম একটা ব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্যই বলেন।
দ্বিতীয় যেটা এই ক্ষেত্রে, সেটার একটা কি জানেন, সেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। মিডিয়া ট্রায়ালটা কিরকম? মিডিয়া ট্রায়ালটা হচ্ছে এইরকম যে আপনি প্রথমেই যিনি ভিকটিম হবে প্রথম ফোকাসটা গিয়ে তার উপর দাঁড়ায়। তিনি ইয়াবার ব্যবসায়ী ছিলেন কিনা, জঙ্গি ছিলেন কিনা, তার পরিবার পরিজনের খোঁজ খবর নেওয়া শুরু হয়। এবং অধিকাংশ ক্ষেত্রেই এক ধরনের অশুভ প্রতিযোগিতা হচ্ছে কে কাছে সেন্সেশনালাইজ করে এটা বলতে পারে। ফোকাসটা কেন ভিকটিমের কাছে? ভিকটিমের অতীত ইতিহাস খুঁজে আপনি কি বের করতে চাচ্ছেন? সে অপরাধী, সে অপরাধীটা বের করতে চাচ্ছেন আপনি। মিডিয়ার কি কাজ হচ্ছে অপরাধী খুঁজে বের করা? হ্যাঁ, আপনি খুঁজবে, কিন্তু পাশাপাশি কি আপনি এটাও খুঁজবেন না যে আসলে প্রকৃতপক্ষে ওইখানে কি ঘটনা ঘটেছিল, কেন? সেটা কিন্তু খোঁজা হয় না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে খোঁজা হচ্ছে যে অমুকের ভাই ইয়াবা ব্যবসা করত, অমুকের ভাই অমুক রাজনৈতিক দল করত, তিনি জঙ্গি হলেও হতে পারেন। 4 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে, বা 5 নম্বর, আমার কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আছে। প্রস্তাবটা হচ্ছে এই যে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের পুলিশ, র্যাব, বিজেপি দাবি করে যে প্রতিটা ক্ষেত্রেই অত্যন্ত প্রয়োজনের কারণে তারা গুলির আশ্রয় নিতে হয়েছে। সেটাকে তারা এনকাউন্টার বলেন, ক্রস ফায়ার বলেন, বন্দুকযুদ্ধ বলেন। এখন এই রকম ঘটনা যা ঘটেছে, আমি যদি অধিকারের সংখ্যা দেখি তাহলে জুন মাসের শেষ পর্যন্ত 158টা ঘটনা ঘটেছে এই বছর। এর আগের বছর ঘটেছে 391। বাংলাদেশে মানবাধিকার কমিশন বলে একটা কমিশন আছে, তাই তো? এই পর্যন্ত তারা এগুলি তদন্ত করেছেন বলে আমার জানা নেই। কিন্তু আমার প্রস্তাবটা হচ্ছে পুলিশ যদি বলে যে ঠিক আছে, তারা, হ্যাঁ, জ্যোতির্ময়ের কথা যদি আমি ঠিক মতো বুঝে থাকি, যে তারা দেখা যাবে যে কাগজে পত্রে তারা আইন মেনেই করেছে, কাগজে পত্রে তারা আইন মেনেই করেছে, তাহলে তো তাদের এ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তাই না? তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন মানবাধিকার কমিশন করুক, 50টা কেস নিয়ে ইনভেস্টিগেশন করুক। এই 50টা কেসে ইনভেস্টিগেশনে কি, সেটা হচ্ছে কি পরিস্থিতিতে ঘটনা ঘটছে, কারা যুক্ত ছিলেন, ওই পুলিশ বাহিনী ওই অভিযানে কারা গিয়েছিলেন, তাদের আসলে অতীতে এরকম অভিযানে যুক্ত থাকার কোন রকম অভিজ্ঞতা আছে কিনা, ভিকটিমের পরিবার কি বলছে, কি পরিস্থিতিতে, এবং পারিপার্শ্বিক সমস্ত পূর্বাপর ঘটনা তারা ডকুমেন্ট করুক। এবং এই যে মানবাধিকার কমিশন ধরুন 50টা বা 100টা কেস করবে একটা স্টিপুলেটেড একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা অনন্তকাল ধরে চলতে পারে না, কারণ এই ঘটনাটা ঘটে গেছে ইতিমধ্যে। 90 দিন 120 দিনের মধ্যে এরকম 50টা ঘটনা, তার জন্য রিসোর্স তৈরি করুন, দরকার হলে সিভিল সোসাইটির কাছ থেকে চাঁদা তুলুন, ক্রাউডসোর্সিং করুন, মানুষ পয়সা দেবে, পরিবার পরিজন দেবে, এবং আমার ধারণা যে বাংলাদেশের মানুষ 2, 4, 10, 50, 100 টাকা দিতে রাজি আছে এরকম তদন্তের জন্য। মানবাধিকার কমিশনের যদি আর্থিক সঙ্গতির প্রশ্ন থাকে, তার সঙ্গে যুক্ত করুন দুটো প্রতিষ্ঠানকে। তাদের দায়িত্ব হবে যে তারা বাইরের থেকে, তারা এই তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করবেন, তারা দেখবেন প্রসিডিউরে পদ্ধতিগত ভাবে এই ধরনের তদন্ত যথাযথ হয়েছে কিনা। একটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, কারণ হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরে বলছে, আরেকটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরা বলছে, দীর্ঘদিন ধরে বলছে যে এগুলি ঘটছে। তো আমি তো তাদেরও ডকে দাঁড় করিয়ে দিতে চাই, আপনারা যে বলছেন আসুন সহযোগিতা করে বের করে আমাদেরকে দেখান। সরকারেরই তো এই সুযোগ নেওয়া উচিত। হিউম্যান রাইটস ওয়াচ কিছুদিন পর পর যে স্টেটমেন্ট দেন, তো আমরা আদালত বিচারের উপর নির্ভর করব বলে, কিন্তু তদন্তটা হচ্ছে কোথায়? এবং তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় থেকে শুরু করে অভিযুক্ত বা ভিকটিম যারা, তাদের মানে প্রোফাইলটা তৈরি করুন, দেখুন সেটা বিরোধী পক্ষের লোক কিনা, সামাজিকভাবে পরিচিত লোক কিনা, এবং তাদের মানে তাদের বিরুদ্ধে পুলিশে অতীতে অভিযোগ যেসব করা হয় যে 40টা মামলা ছিল, কবে সেসব মামলা দেওয়া হয়েছে, কেন সেসব মামলায় অতীতে আসলে কোন রকম পদ্ধতিগত ব্যবস্থা নেওয়া হয়নি।
হিউম্যান রাইটস কমিশন যদি মনে করে, হিউম্যান রাইটস কমিশনের উপর আস্থা আমার অনেক কম, আমি জানি, আমার ধারণা জ্যোতির্ময় আমার সঙ্গে একমত হবেন, আপনারা বখতিয়ার এবং অন্যরা আমার সঙ্গে একমত হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে হিউম্যান রাইটস কমিশন যদি নিজেকে হিউম্যান রাইটস কমিশন বলে দাবি করে, তার কাঠামোগত বিষয় তো আমার বড় রকমের আপত্তি আছে। সেখানে অধিকাংশ হচ্ছে প্রাক্তন সচিবরা গিয়ে সচিবদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে, দুর্ভাগ্যজনক। মানবাধিকারের সঙ্গে তো ব্যক্তিদের সেখানে কোনো জায়গায় হচ্ছে না, ভয়াবহ জিনিস। তারপরও এটা তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা তো সরকারের প্রতিষ্ঠান নয়। যারা এই দায়িত্ব নিয়েছেন তারা আদৌ রেনুমারেশন পান কিনা আমি জানি না, আমি ধরে নিচ্ছি পান, অথবা না পেলেও কিছু যায় আসে না, দায়িত্বটা নিয়েছে। তাহলে আমি এই যে রাষ্ট্রের দায় দায়িত্বের প্রশ্নটা উঠেছে, তাহলে আমি সংক্ষেপে তাহলে বলি। আমি মনে করি প্রথম কাজ হচ্ছে অবিলম্বে যে কাজটা হওয়া দরকার, যেটা জ্যোতির্ময় প্রশ্নটা তুলেছেন, এবং আমি মনে করি সেটা হচ্ছে সিভিল সোসাইটির উদ্যোগে বিরাজমান আইনগুলির মধ্যে কোথায় বিচার বহির্ভূত হত্যার পথ পদ্ধতি খোলা রাখা হয়েছে সেগুলি সুনির্দিষ্টকরণের মাধ্যমে তার বিকল্প প্রস্তাব হাজির করুন। রাষ্ট্রের উপর আইনগতভাবে চাপ তৈরি করুন যে তাদেরকে বলতে হবে আইনগতভাবে কোনটা বিচার বহির্ভূত হত্যা, কোনটাকে আমরা বিচার বহির্ভূত হত্যা বলবো। একজন বললেই তো হবে না বিচার বহির্ভূত হত্যা এনজিওদের আবিষ্কার বা ক্রসফায়ার এনজিওদের আবিষ্কার। ক্রসফায়ার পুলিশের প্রেস রিলিজে প্রথম আমরা, আমার যদি ভুল না হয়। তাহলে এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব লিবারেল স্টেট তৈরি করার জন্য, লিবারেল স্টেট, লিবারেল ডেমোক্রেটিক স্টেট, প্লেন অ্যান্ড সিম্পল। আপনারা এক জায়গায় দাঁড়াতে পারেন কিনা দেখুন, আর যদি না পারেন তাহলে আমাদেরকে বাংলাদেশের নাগরিকদেরকে বলুন স্পষ্ট করে যে আসলে রাজনীতি আপনাদের কাছে নেহাতি আলাপ আলোচনার, রাজনীতি কোনো ক্লাবের বিষয় না। বাংলাদেশে যেখানে বিরাজনীতিকরণের এক ভয়াবহ অশুভ কাণ্ডকীর্তি গত কয়েক বছর ধরে চলছে, এটা ক্ষমতাসীন দলের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল। বিরোধী দলই যে নিঃশ্বাস হয়ে গেছে তা তো নয়, ক্ষমতাসীন দলও নিঃশ্বাস হয়েছে। তারা এখন রাষ্ট্রের উপর নির্ভর করে, সরকারের উপর নির্ভর করে। সো এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। আপনারা সুস্পষ্ট করে এই পরস্পরের খুঁত অনুসন্ধান না করে একটা আইডিয়াল মানে রাজনৈতিক শক্তি কোনো একদিন আকাশ থেকে ডিভাইন ভাবে নেমে আসবে এই আশা পরিত্যাগ করুন। অথবা অতীতে যারা ছিলেন বিভিন্ন রকম ভুল ভ্রান্তি অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, তারা একদিন সকালবেলা বুড়িগঙ্গার এই নোংরা পানিতে গোসল করে তারা পুত পবিত্র হবেন এই আশা যদি করে থাকেন, ভুল করছেন, হবে না। তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের একাডেমিক্সদের দায় দায়িত্ব, যে বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে যেটাকে আমি হাইব্রিড, আপনারা যদি কিছু বলতে চান ঠিক আছে, আমি আপনাদের সাথে বসতে রাজি আছি। হাইব্রিড রেজিমের এই চরিত্রে কিভাবে গণতন্ত্রের যেই লেশ মাত্র আছে বলে সরকার এবং ক্ষমতাসীনরা দাবি করে সেগুলোর সুযোগ সুবিধা নিয়ে এবং কর্তৃত্ববাদী মানসিকতা এবং কর্তৃত্ববাদী প্রবণতাগুলো শনাক্ত করার দায়িত্ব একাডেমিক্সদের আছে। আইভরি টাওয়ার একাডেমিক্স হওয়ার কোন যৌক্তিকতা বাংলাদেশে 2020 সালে আমি দেখতে পাই না। ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের কাছে আমার অনুরোধ, আবেদন, যদি কেউ কষ্ট করে আমাকে দিয়ে মানে চ্যালেঞ্জ বলাতে চান সেটা বললে যদি কাজ হয় ঠিক আছে, চ্যালেঞ্জ, তাতে কি, আপনারা অন্তত পক্ষে 50টি সুনির্দিষ্ট ইসে মানে কেস ইনভেস্টিগেট করুন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তার সঙ্গে যুক্ত করুন হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে। আমরা দেখতে চাই যে আসলে সরকার যা বলেন যদি সেটা সঠিক হয়, বের করুন, খুঁজে বের করুন। কমপ্লিটলি প্রভাবমুক্ত অবস্থা, এখন বলতে পারেন যে প্রভাবমুক্ত থাকবে, আপনি গ্যারান্টি দেন কোথায়? সেই জন্যই আমি হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্ত করার প্রশ্ন তুলছি। এই দায়িত্ব তাহলে প্রত্যেকেরই সুনির্দিষ্ট দায়িত্বের কথা আমরা বললাম, আমি বললাম, দেখা যাক
কে কতদূর করতে পারি আমরা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আলী রিয়াজ স্যারকে, অনেক ধন্যবাদ আপনার সুনির্দিষ্ট কিছু আলোচনা এবং প্রস্তাবের জন্য। আমরা প্রফেসর বখতিয়ার আহমেদের কথা শুনবো এবার। প্রফেসর বখতিয়ার আহমেদ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন সঞ্চালক, এবং আজকে এই খুব গুরুত্বপূর্ণ আলাপে যুক্ত হতে পারাটা, এমনকি শ্রোতা হিসেবে যুক্ত হতে পারাটাও সৌভাগ্যের। আর কিছু বলবার সুযোগ পেয়ে আমি কৃতার্থ। এবং এই বলাটা আমার জন্য খুব সহজ হয়েছে এই অর্থে যে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া যে জায়গাটিতে শুরু করেছিলেন, যে একাডেমিক প্রশ্ন, একজন একাডেমিক হিসেবে, এবং যেটাকে আরো সুনির্দিষ্ট করেছেন শ্রদ্ধাভাজন প্রফেসর আলী রিয়াজ, যে বাংলাদেশে এই মুহূর্তে একাডেমিকদের আইভরি টাওয়ার একাডেমিক হওয়ার সুযোগ আসলে নেই, যে বাস্তবতার মধ্যে আমরা বসবাস করি। তো প্রথমেই ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার সূত্রে আমি একটুখানি বলি যে যেই একাডেমিক গ্যাপটা আছে, নিশ্চয়ই বিরাট বড় একটা গ্যাপ আছে। তবে আমি যে বিদ্যার চর্চা করি, নৃবিজ্ঞান, সেখানে বৈশ্বিকভাবে, কারণ যেই সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করছি সেটা একটা বৈশ্বিক পরিসর আছে, একটা ঐতিহাসিক পরিসর আছে, সেটা নিয়ে আমি খুব সামান্যভাবে আলোকপাত করার চেষ্টা করব। কিন্তু সাথে বলি যে একাডেমিক কাজ দানা বাঁধছে বৈশ্বিকভাবে, বৈশ্বিক পরিসরে, এবং পাশাপাশি আমি নিজের মতো করে কিছু চেষ্টা করেছি ক্রস লার্নিং 14 সাল বা তারও আগে থেকে 11 সাল থেকে সিস্টেমেটিক ব্যাকগ্রাউন্ড। তো সেই জায়গা থেকে আমি আপনাদের মনোযোগটা আজকে যে জায়গাটায় আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যেই সংকটটা আমরা আজকে কথা বলতে এসে টের পাচ্ছি, যে এই বাস্তবতা নিয়ে, এই যে হত্যাকাণ্ড এবং বাস্তবতাগুলি ঘটছে এবং এটার সাথে আইন এবং রাষ্ট্রীয় প্রশ্নগুলি জড়িয়ে, সেখানে আজকের যে শিরোনাম যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এখানে রাষ্ট্রের দায় বিষয় নিয়ে আমার কিছু বক্তব্য আছে, যেটা আমার একেবারেই পেশাগত জায়গা থেকে, বিদ্যাগত জায়গা থেকে। কিন্তু পরিত্রাণের পথ আমি বিষয়গুলিকে যেভাবে দেখছি, তাতে আমি খুব বেশি দেখতে পাই না, কারণ সমস্যার শেকড়গুলি আমি এত গভীরে দেখি, যেখানে আসলে আমি একটু কি বলা যায়, যে তর্ক সাপেক্ষ একটা প্রস্তাবনা দিয়ে শুরু করতে চাই, যে লিবারেল রাষ্ট্রের যে আলাপটা এখানে হচ্ছে, এটা একটা আসলে ইউটোপিয়া, এবং এই ইউটোপিয়ার মধ্যে এটা ভাজে ভাজে যা কিছু তৈরি হয়েছে, এগুলি আসলে খুব সহজে পরিত্রাণের উপায় পাওয়ার উপায় আছে বলে আমি মনে করি না। তো কেন সেটা মনে করি না, তার আগে আমি এই বিষয়টাকে কিভাবে বুঝতে চাই সে বিষয়ে খুব ছোট্ট করে একটু বলি। আমি যত সম্ভব সময় দিকে চোখ রাখার চেষ্টা করবো। প্রথমত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা আমার কাছে মনে হয় যে এই ধরনের আলাপ সূত্রপাতের জন্য একটা ফলস স্টার্ট হয়ে যায়। ফলস স্টার্ট এই অর্থে যে আপনারা দেখবেন যে এটা নিয়ে ভাষ্য তৈরি, প্রথমত এমনিতেই বাংলাদেশে এখন রাজনৈতিক বাস্তবতা নিয়ে ভাষ্য হাজির করা, এবং সেটার কিছু বিপদ যেমন আছে, কিছু জটিলতাও আছে। আরো তীব্র রাজনৈতিক বাস্তবতা, যেখানে হত্যাকাণ্ডের মতো ঘটনা, সেগুলিকে যখন বলা যায়, তখন এই আলাপগুলি আরো বেশি কঠিন হয়ে ওঠে। একাডেমিক পরিসরে এই চাপটাও আছে, যে কিভাবে এই একাডেমিক কোন টার্মিনোলজি ব্যবহার করবে। আপনারা যদি দেখেন যে এটাকে সরলীকৃত করে দেখা যায়, আবার আরো কমপ্লেক্স ইস্যু দেখা যায়। সরলীকরণের জায়গায় যদি আমি সংকীর্ণ করে দেখতে চাই, শুধুমাত্র রাষ্ট্র বা রাজনৈতিক ব্যবস্থা হত্যার মতো ঘটনাটিকে কি করে ম্যানেজ করে, কি করে এই বাস্তবতা তৈরি করে, বৈধতা অবৈধতা, যেই আলাপের জন্য খুব স্ট্রং, খুব যুক্তিক একটা ক্ষেত্র তৈরি করেছেন প্রফেসর আলী রিয়াজের আলাপ, আমি যেটুকু শুনতে পেয়েছি সংযোগ সত্ত্বেও, সেই সূত্র ধরে আমি বলবো যে এখানে শুধুমাত্র হত্যাকে কি করে একটা এটার লিগাল এবং রাজনৈতিক ভাবে ব্যবহার বা এটাকে ব্যবস্থাপনা যদি আমি বলি, সেটাকে করে, তার জন্য আলোচনার জন্য বিভিন্ন ক্রস ডিসিপ্লিন সেক্টরে আজকের দিনে একটা নেক্রোপলিটিক্স বলে একটা ক্রমশ ধারণা দানা বাঁধছে, যে হত্যার রাজনৈতিক বিন্যাস, হত্যা রাজনৈতিক প্রয়োজনীয় হত্যাকাণ্ড ঘটানো। তো ফলে যখনই আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলি, এটা নিয়ে কিন্তু আসলে সংশয় আছে। আমি আজকের আয়োজকদের ক্ষেত্রেও সেই সংশয় দেখতে পেয়েছি, যে আমরা বিচার বহির্ভূত শব্দটাকে একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রেখে প্রচারণায় ব্যবহার করেছি, এই শব্দটা নিয়েও আমরা কেউ স্বস্তিতে নেই। একই রকম বিষয় আপনারা দেখতে পাবেন বন্দুকযুদ্ধের খবরেও এই ধরনের একটা ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। এটার মধ্য দিয়ে যেটা হয়, এই ইনভার্টেড কমা যে কাজে লাগে, সেটা হচ্ছে যে এই যে একটা সংশয়ী পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সংশয়ী পরিস্থিতিটা এখানে প্রামাণ্য হয়, যে এই বিষয় নিয়ে ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ, প্রত্যেকে এখানে, ফলে আমাদেরকে এই বাস্তবতার গোড়াটা খুঁজতে হবে, যে কি ঘটেছে, ঘটনা যেগুলি ঘটনা ঘটছে,
এবং সেই ঘটনা নিয়ে কি বলা হচ্ছে, কি লেখা হচ্ছে, কি ভাবা হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে। ফলে ঘটনা এবং ঘটনাকে সত্য, ঘটনার সম্পর্কে প্রামাণ্য সত্য, আইনি সত্য বা রাজনৈতিক সত্য, এবং সেটা সত্যকে তৈরি করবার জন্য যে একটা জটিল প্রক্রিয়া তৈরি হয়ে আছে, যে তার জন্য রাজনৈতিক ভাষ্য তৈরি করা। এবং সেখানে আসলে রাজনৈতিক ভাষ্য আছে, আছে একদিক দিয়ে আইনি ভাষ্য আছে, তার পাশাপাশি যেখানে গ্যাপ আছে বলে আমরা সবাই মনে করছি সেখানে হচ্ছে একাডেমিক, যেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ জায়গা, এই একাডেমিক জায়গা থেকে এটাকে বিচার বিশ্লেষণের জন্য। তো আমি যেটুকু মনে করি যে এটা মানে এখন অন্তত নৃবিজ্ঞানের আলোচনায় একটা দীর্ঘ তাত্ত্বিক, পদ্ধতিগত এবং বিষয় দাঁড়িয়ে গেছে এই ধরনের বাস্তবতাকে নিয়ে কাজ করবার। সেটার দিকে আমরা একটু যাওয়ার আগে আমরা আমার স্ট্যান্ড পয়েন্টটা একটু সহজ করে দিই কথা বলার জন্য। সেটা হচ্ছে আমি এটাকে নির্জলা হত্যা হিসেবে শুরু করি, যে হত্যা, মার্ডার। এই মার্ডারের রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক ব্যবস্থাপনা, এটা ঐতিহাসিকভাবে কি করে গড়ে উঠল, এবং সেটা রাষ্ট্র বা বিচার ব্যবস্থার মতো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কি করে কি হলো। এই সময়কালের একজন খুব গুরুত্বপূর্ণ চিন্তক জর্জিও আগাম্বেন, তিনি 2005-06 সাল থেকে লিখছেন যে আসলে এই যে মানে রাষ্ট্র সবসময়ই ঐতিহাসিকভাবেই আইন কার জন্য প্রযোজ্য হবে আর কার জন্য প্রযোজ্য হবে না তার শাসিত জনগোষ্ঠীর মধ্যে এই ধরনের শ্রেণীকরণের কাজটি করে। হোমোস্যাকের হচ্ছে তার নাম। সেটা হচ্ছে হোমোস্যাকের দুইটা অর্থে তিনি ব্যবহার করেন। একটা অর্থ হচ্ছে যে হোমোস্যাকের সাধারণ অর্থে যারা আইনের ঊর্ধ্বে, এখানে দুই ধরনের লোক থাকতে পারে। এক ধরনের লোক থাকতে পারে যারা হচ্ছে তাদের নেচার, অর্থাৎ বেয়ার লাইফ, অর্থাৎ তাদের পতিত জীবন, তাদের ক্রিমিনালাইজেশন, যেটা বলা হচ্ছিল এতগুলি হত্যা মামলার আসামি, তাদেরকে যেভাবে একভাবে মানে হাজির করা হয়, সেখানে তাদেরকে একটা প্রাচীন রোমান আইনে এটার সাক্ষ্য প্রমাণ দেখাচ্ছেন যে কি করে তাকে হত্যা করলে হোমিসাইড, অর্থাৎ এটার কোনো বিচার হবে না যিনি হত্যা করেছেন, কিন্তু তাকে বলি দেয়া যাবে না। অর্থাৎ সেই প্রাচীন আচারের জায়গায় আজকে যদি আমরা আধুনিক লিবারেল রাষ্ট্রের আচারের দিকে তাকাই, তাহলে সেটা হচ্ছে যে তাকে যে বিচারিক যে প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়ার জন্য দেয়া যাবে না। এই ধরনের একটা এই সুদীর্ঘ ইতিহাসের মধ্য দিয়ে এটাকে একাডেমিক জায়গা থেকে বোঝার চেষ্টা করা হয়। তো আধুনিক লিবারেল রাষ্ট্রে এসে, যেটা প্রফেসর আলী রিয়াজ বলেছেন যে ম্যাক্স ওয়েবের, যে এটার অন্যতম একটা গাঠনিক বা ভিত্তি উপাদান হচ্ছে সন্ত্রাস, যে ভায়োলেন্স, মানে লেজিটিমাইজড মনোপলি ওভার ভায়োলেন্স। এটা ম্যাক্স ওয়েবের সমাজতত্ত্ব রাষ্ট্র নিয়ে সে পর্যন্ত এই ছিল। এটা আজকের একাডেমিকদের দায় আছে সেটাকে আরো এগিয়ে নেওয়ার, কারণ রাষ্ট্রের এই সন্ত্রাসটিকে বোঝার জন্য শুধুমাত্র লেজিটিমেটেড মনোপলি যথেষ্ট নয়। এই কারণেই, কারণ এই সন্ত্রাসগুলির একটা বড় অংশ হচ্ছে স্ট্রাকচারাল ভায়োলেন্স, মানে একেবারে অন্তর্নিহিত ব্যবস্থার মধ্যে আছে এই ভায়োলেন্সগুলি। কিভাবে আছে? আমরা বন্দুক যুদ্ধের কথা সবসময় বলি, কিন্তু স্ট্রাকচারাল ভায়োলেন্সকে বুঝতে হলে যেই বন্দুকটি থেকে গুলি ছুড়ে একজনকে হত্যা করা হলো, সেই বন্দুকটি তো আরো বহু বছর তো কারো না কারো পজিশনে ছিল। যখন সেটা ব্যবহার হচ্ছে না, তখনও কিন্তু বন্দুকের কিছু সম্ভাবনা আছে, ব্যবহার হয়, এই অর্থে যে বন্দুক ব্যবহারের সম্ভাবনা, মানে বন্দুক যখন ব্যবহার হয় না তখনও কিন্তু সে আসলে স্ট্রাকচারাল ভায়োলেন্স তৈরি করে। বন্দুক যুদ্ধ এই প্রক্রিয়াটাও এভাবেই কাজ করে, যেভাবে প্রথমত আমি যদি খুব সংক্ষেপে সময়ের দিকে তাকিয়ে সংক্ষেপে আমার প্রথম আলাপটা করতে চাই, তাহলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে প্রথমত একটা অনাচার, বিচারহীনতার একটা দীর্ঘ, এবং আমি আগেই বলেছি লিবারেল রাষ্ট্র যেমন একটা ইউটোপিয়া মনে হয়, তেমনি রাজনৈতিক প্রভাবমুক্ত আইন ও বিচার ব্যবস্থাও আমার কাছে একটা ইউটোপিয়াই মনে হয়। আমি সেটা আরো বিস্তার করার সুযোগ থাকলে করবো, কিন্তু আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করি আমার মূল আর্গুমেন্টগুলি। সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারাল ভায়োলেন্স, অর্থাৎ ভায়োলেন্স করবার যে সম্ভাবনা, এটা কিন্তু আইন একদিকে যেমন আইনকে বোঝার জন্য জরুরি, তেমনি আইন বহির্ভূত এইসব রাষ্ট্রীয় সন্ত্রাসকে বোঝার জন্য জরুরি। কারণ ইতিহাসে দেখা যাচ্ছে এই দুই ধরনের সন্ত্রাসী সবসময় পাশাপাশি ক্রিয়াশীল থেকেছে। তো সেটার বিস্তারে আমি যাচ্ছি না। কি কারণে? কারণ হচ্ছে আইন যেভাবে কাজ করে সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন একটা বিচারিক হত্যাকাণ্ড অর্থাৎ ফাঁসি ঘটে, সেটাকে কিন্তু আমরা সচরাচর হত্যা বলি না, কিন্তু সেটা অ্যাজ এ হিউম্যান অ্যাক্ট সেটা অবশ্যই একটি হত্যা। এবং দেখা যায় যে প্রায়শই সেই হত্যাটি ঘটান আগে কোনো হত্যার কারণে সাজাপ্রাপ্ত একজন কয়েদি, যিনি দ্বিতীয় হত্যার জন্য তার সাজার মেয়াদটা কমে যায়। তো এই যে বৈসাদৃশ্যগুলি, এই যে বিপরীত মানে একটা কন্ট্রাডিকশন গুলি আছে এই আইনি এবং বিচার ব্যবস্থার মধ্যে, ক্রসফায়ারও কিন্তু স্ট্রাকচারালি স্পিকিং
যে একই ধরনের ভূমিকাই করে। জনমনে একটা বিশ্বাস আছে যে মানে যেহেতু বিচারের ফাঁক বলে, যেটা প্রফেসর আলী রিয়াজও বললেন, বিচারের ফাঁক বলে অনেক সন্ত্রাসী পালিয়ে যায়, আইনের হাত পা বাঁধা। এই জন্য বলিউড থেকে শুরু করে নানা কালচার ইন্ডাস্ট্রি আছে যারা এই জ্ঞানগুলি, পপুলার বিশ্বাসগুলি তৈরি করে যে যে পালিয়ে যায়। ফলে এখানে রাষ্ট্রের আসলে বেআইনি সন্ত্রাস ব্যবহার করবার একটা প্রয়োজন আছে, এবং ফলে জনমনে কিন্তু একটা আকাঙ্ক্ষাই তৈরি হয় ডার্ক জাস্টিসের ধারণা। যে ডার্ক জাস্টিস, আপনারা অ্যানথ্রোপোলজিস্ট ডেভিড গ্রেভার তিনি খুব অসাধারণভাবে দেখিয়েছেন ডার্ক জাস্টিসের ধারণা কি করে সুপার কাপের ধারণা থেকে আধুনিক লিবারেল রাষ্ট্রের ইমাজিনেশনে আসলো। এবং যদি থাকে দ্বিতীয় যে উপাদানটি এখানে ক্রিয়াশীল থাকে সেটা হচ্ছে আসলে ডেভিড গ্রেভার বলছেন যে স্ট্রাকচারাল স্টুপিডিটি। এটা স্ট্রাকচারাল ভায়োলেন্স টিকে থাকবার জন্য, তার একটা লেজিটিমেট চেহারা দেওয়ার জন্য যেটা তৈরি করে সেটা হচ্ছে স্ট্রাকচারাল স্টুপিডিটি। এক ধরনের বোকামি সে তৈরি করতে থাকে, এবং এই বোকামিটা সবাই যদি বুঝতেও পারে যে এটা বোকামি, এটা সত্য না, এটা আকাট একটি মিথ্যা কথা, তবুও দেখা যাচ্ছে যে কেউই তাকে চ্যালেঞ্জ করা, তাকে সিস্টেমেটিক অ্যানালাইসিসে আনা করার ক্ষেত্রে ভীতির কারণেই, কালচার অফ ফিয়ারের কারণেই সে সেটা পারবে না। এই স্টুপিডিটির মূল শেকড়টা আছে আসলে রাষ্ট্রের আরেকটা উপাদান। অ্যানথ্রোপোলজিতে আমরা মৌলিক উপাদান হিসেবে দুটোকে খুব গুরুত্ব দিই। একটা হচ্ছে তার যে সন্ত্রাস, আরেকটি হচ্ছে তার আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি বা রুল বা আইন, সেসবের ক্ষেত্রে। তো এই ব্যুরোক্রেসির মধ্যেও এই ধরনের এই স্টুপিডিটি তৈরির একটা প্রক্রিয়া চালু আছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার এই পর্যায়ের আলাপটি শেষ করব। সেটা হচ্ছে যে বন্দুকযুদ্ধকে ঘিরে দেখা যাচ্ছে যে একের পর এক সংবাদ ভাষ্য দেয়া হচ্ছে একই রকম, এবং আমাদের সংবাদপত্র এবং মিডিয়াভোগী নাগরিকেরা তারা যেটা করছেন সেটা হচ্ছে যে যখন তারা বুঝতে পারছেন যে এই স্টেটমেন্টগুলি মিথ্যা, তখনই তাদের প্রথমত একটা আত্মপ্রসাদ প্রথম দিকে আসে যে আমি বুঝতে পারছি, সুতরাং আমি বুদ্ধিমান। কিন্তু একটু যদি কেউ সিস্টেমেটিক অ্যানালাইসিস করে তাহলে দেখা যায় যে এই ভাষ্যগুলি একইভাবে দেওয়া হচ্ছে, কারণ এই ভাষ্যতে যে মিথ্যা এটা বুঝবার, এটা যে সবাই বুঝতে পারছেন, এই ভাষ্য যারা দিচ্ছেন তারা এটা বোঝেন না এমনটা না, তারা এটা বোঝেন, কিন্তু তারপরেও কেন এই ভাষ্যটা এভাবে দেওয়া হয়? কারণ এই হত্যাকাণ্ডগুলির আরেকটি যে উদ্দেশ্য, যে ভীতি ছড়ানো, ভীতি কায়েম করা, ভীতির শাসন কায়েম করা, এইটার কাজের জন্য যাতে ক্রমাগত সেই ফিয়ারটা, সেই ভয়টা উৎপাদিত হতে থাকে। ফলে আমাদেরকে এই বাস্তবতাকে, এই মেট্রোপলিটন বা হত্যাকে ব্যবস্থাপনা নিয়ে লিবারেল নেশন স্টেটের আওতায় যেই ভয়াবহ পরিস্থিতিতে আমরা এসে আজকে হাজির হয়েছি, সেখানে বুঝতে হলে এই ধারাভাষ্যগুলিকে আমাদের বুঝতে পারতে হবে, এবং এই সোশ্যাল কন্ট্রাক্টের যে ইউটোপিয়া লিবারেল স্টেটের ইমাজিনেশনের মধ্যে কুক্ষিগত হয়ে একভাবে হয়ে গেছে, সেই জায়গা করে নিচ্ছে ভায়োলেন্স, এবং সেই সাথে এই ধরনের যেই স্ট্রাকচারাল স্টুপিডিটি তৈরি করা এবং সেটাকে ক্রিয়াশীল রাখা ভীতির মাধ্যমে, তার মধ্য দিয়ে তার যে মূল বৈষম্য, সামাজিক অনাচার, অর্থনৈতিক বঞ্চনা এবং দারুণভাবে শোষণ করতে হবে এরকম একটা বড় জনগোষ্ঠীর দেশে এইগুলি প্রয়োগ করা। কারণ আপনারা আলোচিত হত্যাকাণ্ডগুলির কথা জানেন, পার্টিকুলারলি বদরুদ্দিন ওমরের কাজ এবং আরো অনেকের কাজ আছে, যে সবচেয়ে বেশি নীরব এই ধরনের রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার হন আসলে আমাদের শ্রমিক শ্রেণীর মধ্যে, যেখানে যেগুলি আপনারা সাধারণত যেগুলি নিয়ে খুব বেশি আলাপ হয় না। তো আমার এই হচ্ছে আমার মূল জায়গা, যেটুকু আজকের অ্যানথ্রোপোলজি যেভাবে প্রবলেমগুলিকে অ্যাড্রেস করবার চেষ্টা করে এই ধরনের রাজনৈতিক ক্ষমতাকে, এবং সেই জায়গা থেকে এই টেকনোলজি, শাসনের এই যে নতুন টেকনোলজি, যেটা হত্যাকে একটা সুনির্দিষ্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে এবং ঠিক করে যে কাদেরকে বাঁচিয়ে রাখা যায়, কারা আইনের যোগ্য, কারা বিচারের যোগ্য। আপনাদের মনে আছে কিনা, আমি শেষ উদাহরণটুকু দিয়ে একটু শেষ করি। 14 সালে আমি একটা রচনা লিখেছি, সেখান থেকেই উদ্ধৃতি দিই। 14 সালে যখন নারায়ণগঞ্জের 7 মার্ডার বলে খ্যাত যে হত্যাকাণ্ডটি ঘটে, তার পরপরই কিন্তু একজন খুব অভিজ্ঞ আইন প্রণেতা, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, প্রয়াত এখন সুরঞ্জিত সেনগুপ্ত একটা বিবৃতি দিয়েছিলেন। সেটা হচ্ছে যে গুম খুন সীমা অতিক্রম করেছে। এই বক্তব্যের মধ্যেই কিন্তু আছে যে আপত্তিটা এটা না যে সীমা মানে গুম খুন হচ্ছে, আপত্তিটা হচ্ছে যে সীমা অতিক্রম করছে। তো আপনারা যদি আমরা যদি খেয়াল করি যে এই ভাষ্যগুলির মধ্যে, যেখানে একজন আরেকজন আইন প্রণেতা র্যাবের অনুষ্ঠানে গিয়ে যখন বলেন র্যাব আজ পর্যন্ত একজন খারাপ মানুষও মারেন নাই, কিংবা আরেকজন আইন প্রণেতা যখন বলেন যে 2 জনকে ক্রসফায়ারে দিলে বাকি সব ঠিক হয়ে যাবে, এই ধরনের যেই রেটরিক্যাল যে ডিসকোর্সগুলি বা রাজনীতি, পুরো রাজনীতিতেই দেখবেন যে এই রেটরিকগুলি আছে,
যে রেটরিকগুলি আমরা পাবলিক হিসেবে, আমরা ভোটার হিসেবে, আমরা ভোক্তা হিসেবে, আমরা নাগরিক হিসেবে বুঝতে পারি যে এগুলি হচ্ছে একেবারেই অর্থহীন, যুক্তিহীন, সত্যহীন কথাবার্তা, কিন্তু এগুলি আমাদের সবচেয়ে উচ্চ শব্দে সারাক্ষণ আমরা শুনতে থাকি এবং সবাই জানি আমরা যে এগুলি আসলে সিরিয়াসলি নেওয়া, কিন্তু তারপরেও এগুলি কেন টিকে থাকে। আমার মনে হয় যে এখানে যে স্ট্রাকচারাল স্টুপিডিটির যে প্রোডাকশনটা, এটা বোঝার জন্য যেই একাডেমিক কাজের যে আক্ষেপ আছে, সেই একাডেমিক কাজ বহুদূর এগিয়েছে। আমি অনেক বেশি আমাকে চিন্তা করতে সাহায্য করেছে যখন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছিলেন, তখন দেখলাম যে হাতের কাছেই আছে যে ইউটোপিয়া অফ রুলস, আমাদের খুব এই সময়ের বিখ্যাত মানে খুব গুরুত্বপূর্ণ নৃবিজ্ঞানী ডেভিড গ্রেবারের, যে কি করে আসলে রাজনৈতিক ক্ষমতার যে একটা সিক্রেট জয় তিনি বলছেন আমলাতন্ত্র এবং এই স্ট্রাকচারাল ভায়োলেন্সের মধ্য দিয়ে, যেটা প্রশ্নহীন, দায়বদ্ধতাহীন, অনির্বাচিত একটা রাজনৈতিক ক্ষমতা যখন একটা জনগোষ্ঠীর উপরে সর্বময় মানে ক্ষমতার প্রয়োগ শুরু করে, এটা আসলে এক ধরনের ওয়ান ওয়ে জার্নি। তাকে প্রতিদিনই আরো বেশি এই ধরনের নিপীড়নমূলক ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে বাড়াতে হয় ইন্টেন্সিটি, এটা কমিয়ে রাখার উপায় থাকে না। এটাকেও ডেভিড গ্রেবার বলেন যে এক ধরনের ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করা। তো সেই ফ্রাঙ্কেনস্টাইন তৈরির কাজ চলছে লিবারেল স্টেটের ইউটোপিয়ার ভাজে ভাজে, যেই এই ধরনের স্ট্রাকচারাল স্টুপিডিটিগুলি আশ্রয় নিচ্ছে। আমার মনে হয় যে আজকের আলাপটা এই কারণেই গুরুত্বপূর্ণ এবং একাডেমিকদের দায় যেটা একভাবে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়ায়, আমাকে মাইসেলফ ইনক্লুডেড, সেই কাঠগড়ায় আসলে আমরা দাঁড়ানোরই কথা যে আমরা যথেষ্ট করিনি এই ইউটোপিয়া এবং এগুলিকে বিশ্লেষণ করবার ক্ষেত্রে। তো আমি এই জায়গাটাতেই একটু থামি। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ প্রফেসর বখতিয়ার আহমেদ আলোচনাটাকে অনেক ভিন্ন মাত্রায় নেওয়ার জন্য। আমি এবার অ্যাডভোকেট হাসনাত কায়ুমের কাছে যাব, তিনি কথা বলবেন এবার। অ্যাডভোকেট হাসনাত কায়ুম। অ্যাডভোকেট হাসনাত কায়ুম, কায়ুম ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়? জি, আমার ধন্যবাদ রাখাল এবং যারা সামনে আছেন এবং যারা শুনছেন। তো আলাপ তো অনেক দূর পর্যন্ত আসলে বিভিন্ন মাত্রায় বিস্তৃত হচ্ছে। যে আমি আবারও একটু আবার যদি জ্যোতির্ময়ের কাছ থেকে আবার একটু হতে, আমরা এতক্ষণ ধরে যে আলাপগুলি শুনছি তার যদি আসলে আমরা একটু মনে করি যে একটু সাম আপ করার মতো, তাইলে কিন্তু আমরা কয়েকটা জিনিস দেখব যে এখন পর্যন্ত গিভেন সিচুয়েশনে আমরা এখন পর্যন্ত রাষ্ট্রটাকে যেভাবে, এটা আসলে ব্যক্তিতান্ত্রিক হোক বা লিবারাল হোক, বখতিয়ারের ইউটোপিয়া হোক, যা কিছু মিলে আমরা রাষ্ট্রকে দেখি, সেই রাষ্ট্রের একটা ধরেন ক্লাসিক্যাল জায়গা হচ্ছে যে ওর এক ধরনের বল প্রয়োগের ক্ষমতা আমরা স্বেচ্ছায় কিংবা আসলে ব্লাফে পড়ে তাদের কাছে দিয়ে রাখি, এবং রাষ্ট্র বলে যে প্রতিষ্ঠানটা সে মনে করে যে তার এটা চর্চা করার ক্ষমতা আছে, এবং যারা এটার স্টিয়ারিংটা ধরে অর্থাৎ সরকার যারা চালায় তারাই মনে করে যে এটা তাদের দায়িত্ব। বাংলাদেশ রাষ্ট্রের যেটা আসলে ওইখানে যদি আমরা নাও যাই, জ্যোতির্ময় যেখান থেকে শুরু করেছিল যে আসলে বাংলাদেশ রাষ্ট্রে আপনি দেখবেন যে রাষ্ট্রের খুন করা, যেটা আসলে বখতিয়ারের ভাষায় হত্যা করার দুই ধরনের প্রক্রিয়া স্বীকৃত। একটা হচ্ছে রাষ্ট্র জুডিশিয়াল কিলিং করতে পারে, অর্থাৎ সে উচ্চ আদালত পর্যন্ত যে কাউকে আসলে বিচারিক প্রক্রিয়ায় তার জীবন নিয়ে নিতে পারে। সেইটা আসলে জাস্টিফাইড কি জাস্টিফাইড না অন্য কথা, কিন্তু সেটা পারে। আজকে যেখানে দাঁড়ায় আমরা আলোচনা করতেছি, আলোচনাটা হচ্ছে এরকম যে আসলে বিচারিক প্রক্রিয়ায় যে খুনটা আসলে রাষ্ট্র করে, আপাতত এইটা নিয়ে আমরা আলাপ করতে রাজি না। আমরা মনে করতেছি এইটুকু পর্যন্ত আসলে রাষ্ট্র করুক, যেখানে আসলে যেটা সুরঞ্জিতের ভাষার মতোই যে আসলে যে বেআইন বিচারিক প্রক্রিয়া না কিন্তু আইনি প্রক্রিয়া, যেটাকে জ্যোতির্ময় বলছিল 46-3 দিয়ে, সিআরপিসির 46-3 দিয়ে যে বাক্যটা শুরু হয়েছে যে কোনোভাবেই পুলিশ কাউকে খুন করতে পারে না যদি না সে এই 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 ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। কিংবা ধরেন আমরা পেনাল কোডে যদি যাই, তাহলে পেনাল কোডে দেখবো যে জ্যোতির্ময় এখানে ছিল যে আসলে সেলফ ডিফেন্সের যে গল্পটা, আমাদের এখানে পুলিশ এখন যে গল্পটা বলার চেষ্টা করে যে আসলে তারা আসলে খুন করতে চায় না, সেলফ ডিফেন্সের জন্য করে, অথবা কখনো কখনো ক্রস ফায়ার হয় এরকম।
আরেকটা যেটা হচ্ছে সেলফ ডিফেন্সের বাইরে আমাদের পেনাল কোড, ওটাও ধরেন ওইরকম পুরনো পেনাল কোডের কতগুলো এক্সেপশনাল ক্যাপাসিটি আছে সরল বিশ্বাসে খুন করার মতো। একেবারেই ধরেন এক্সেপশনালের যদি 100-তে যান, পেনাল কোডের সেকশন 100-এ গেলে আপনি দেখবেন যে কেউ যদি আসলে এটা মনে করে যে আসলে এই মবটার উপরে তার গুলি চালানো তার দায়িত্ব, এবং এটা মনে করে যদি আসলে গুলি চালায় এবং তাতে যদি কিছু মানুষ মারা যায়, তাইলে আসলে যে চালাইলো গুলি তাকে আসলে দায়ী করা যাবে না, সে এখানে এক্সেপশনের আসলে বেনিফিটটা পাবে। তো ওই আইনটা যখন আসলে তৈরি করা হচ্ছে, আমি এই এক্সাম্পলটা অনেক সময় বলি যে এটা হচ্ছে আসলে এটা রাষ্ট্রের মনস্তত্ত্ব বোঝার জন্য হেল্প করে। এই 100-র এই এক্সাম্পলটা এরকম কেন, অ্যানালাইসিসটা এরকম কেন? অ্যানালাইসিসটা এইরকম যে ব্রিটিশরা যখন আসলে এখানে এই আইনটা করে, তখন আসলে মবের উপরে পুলিশ কিংবা আর্মি গুলি চালাইতে পারে, এবং এটা যদি এই বিশ্বাসে চালায় যে আসলে এটা তার দায়িত্ব এই মবটাকে ছত্রভঙ্গ করার জন্য। জ্যোতির্ময় যেটা বলছিল যে আসলে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়াই কিংবা ঊর্ধ্বতন থাকলে এখানে তাকে পারমিশন দিত, কিংবা তাকে দিচ্ছে এটা মনে করে যদি সে চালায় গুলিটা, তাইলে আসলে মবটাকে গুলি করে মেরে ফেলা বা এখান থেকে অনেককে মেরে ফেলা, এটা এক্সেপশনাল একটা বেনিফিট সে পাবে। এই রকমের একটা ফ্রেমের মধ্যে আসলে আমাদের রাষ্ট্রের খুনের জায়গাগুলিকে এইভাবে আসলে দেখা হচ্ছে। এখন খুনের জায়গাগুলিকে এইভাবে দেখার ক্ষেত্রে যেটা বক্তিয়ার বলতেছিল কথাগুলি, যে আমরা যে রাষ্ট্রটা যেখান থেকে পাইছি সেই রাষ্ট্রের মধ্যে একটা জিনিস ধরেন যাদের কাছে খুন করার অধিকারটা দেওয়া হয়েছে সেটা তো পুলিশ। এখন না হয় আমরা আরেকটা র্যাব বানাইছি কি আরো কি কি বানাইছি আমাদের এখানে ধরেন, এগুলি হয়েছে, কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে এটা পুলিশ। এই পুলিশ আসলে আমাদের এখানকার জন্য কিংবা ব্রিটিশরা কলোনির জন্য যখন আসলে পুলিশ ফরমেশনটা করে, এখানে পিআরবি দিয়ে চলছে তো, বা পুলিশ দিয়ে দিয়ে চলছে তো, সেইখানে দেখবেন যে তাদের দুইটা মডেল ছিল। গত 2-3 দিন আগে শামজির বলে একজন টিচার বণিক বার্তা এটাকে একটু সংক্ষিপ্ত আকারে হইলো পয়েন্টটা তুলছিলেন, যে ব্রিটিশদের দুইটা মডেল আছে পুলিশের। একটা হচ্ছে মেয়র মেট্রোপলিটনের যে পুলিশ, আর একটু হচ্ছে আসলে আয়ারল্যান্ড টাইপের যে জায়গাগুলি যেগুলি প্রায় কলোনি, যেগুলিকে আসলে তার রুল করার জন্য পুলিশ দরকার ছিল। আমরা যারা আরো আসলে দূরবর্তী কলোনি, আমাদেরকে যখন আসলে তারা রুল করার জন্য পুলিশকে দায়িত্ব দিছে, এই দায়িত্বের মধ্যে দেখবেন যে মেট্রোপলিটনকে আসলে, যেটাকে আমরা আইন শৃঙ্খলা বলি, কিংবা আসলে পুলিশকে তো নিরাপত্তা বাহিনীও বলে, যদিও বাহিনী বলা যাবে কিনা এটা নিয়েও আলাপ আছে, যে আসলে নিরাপত্তা রক্ষা করার যে সংস্থা, আইন শৃঙ্খলা করার যে সংস্থা, সে আসলে বাহিনী হবে কেন, এইটা একটা পয়েন্ট। সেইখানে আমি এই মুহূর্তে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে পুলিশের কাছে তখন দুই ধরনের ঘটনাকে হ্যান্ডেল করার জন্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে আপনি এখানকার যেগুলিকে প্রচলিত অর্থে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বলি, আমি চুরি করা বলি, আমি একজনের উপর বল প্রয়োগ করা বলি, আমি একজনকে মারধর করা বলি, এগুলিকে যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ধরি, তার সাথে আসলে পলিটিক্সকেও তখন আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে নেওয়া হচ্ছে। সমাবেশ, রাষ্ট্র সরকারের বিরুদ্ধে আসলে বিদ্রোহ করা, সরকারের বিরুদ্ধে আসলে এক ধরনের প্রতিবাদ করা, এই যে তার মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর এক্সটেনশন যখন আসলে সোশ্যাল সোশ্যাল ক্রাইমে এবং পলিটিক্যাল ক্রাইমকে যখন আপনি একাকার করে ফেলেন, এবং একাকার করে যখন এটাকে পুলিশকে আপনি আসলে এটা হ্যান্ডেল করার জন্য দেন, এবং সেই পুলিশ মডেলটা নিয়েই যখন আপনি বাংলাদেশ যাত্রা করেন, এবং যেই কথাটা আপনারা বলতেছিলেন যে আসলে যত দিন যাচ্ছে আপনার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যখন আসলে তার মধ্যে এটাকে আপনি ফেক বলেন কিংবা ফলস বলেন, তারপরে আসলে সে যখন কিছু পরিমাণে এটা বুঝতে শুরু করেছে যে রাষ্ট্র চলে হচ্ছে তার টাকায়, রাষ্ট্রের পুলিশের আসলে পোশাক থেকে অস্ত্র পর্যন্ত কেনা হয় তার টাকায়, তার বেতন দেওয়া হয় তার টাকায়, সে যখন আসলে পুলিশকে কিংবা গভর্নমেন্টকে মনে করে যে আসলে সে এক ধরনের ম্যানেজারিয়াল জব করবে এবং আমি হচ্ছে আসলে রাষ্ট্রের মালিক, আমার নিরাপত্তা দেখা, আমার সুখ সুবিধা দেখা, এইটা হচ্ছে তার দায়িত্ব, এইখান থেকে আমি যখন আসলে ক্লেম করতে থাকি আমার রাইট, আমি যত পরিমাণে আসলে আমার অধিকার চর্চা করতে যাইতে থাকি, আর রাষ্ট্রীয় কাঠামো যখন আসলে যদ্দূর ডেমোক্রেসি ছিল তার থেকে আসলে আমরা যদি ধরেন আলী রিয়াজের হাইব্রিড ডেমোক্রেসিতে যাই, যে ডেমোক্রেসি আমি 100 বছর আগে যদ্দূর ছিল, 50 বছর আগে যদ্দূর ছিল, 30 বছর আগে যদ্দূর ছিল,
আজকে যদি তাও না থাকে, মানে আমার শাসন করার জন্য আর কোনো নৈতিক জায়গা নাই, কিন্তু মানুষের মধ্যে তার অধিকার ভোগ করার স্পৃহা বেড়েছে, তাইলে তাকে প্রতিনিয়ত খুন করা ছাড়া, তাইলে তাকে প্রতিনিয়ত হত্যা করা ছাড়া, তাইলে তাকে প্রতিনিয়ত পীড়ন করা ছাড়া আসলে এইখানকার সরকার ব্যবস্থা চালায় নেওয়ার আর কি পথ আছে? সেই জন্য আপনি দেখবেন যে আজকে যে সরকার চালায়, সে তার যে 5 বছর আগের যে রেজিম, সেই সময় তার থেকে কম সন্ত্রাস করে আসলে চালাইতে পারছে। তার চেয়ে তো 10 বছর আগে যাকে আপনি অগণতান্ত্রিক হিসেবে, স্বৈরতান্ত্রিক হিসেবে আসলে গ্রামাটিক্যালি চিহ্নিত করছে, সে তার চাইতে কম সন্ত্রাস করে চালাইতে পারছে। এইটা হচ্ছে একটা বাস্তবতা, যেটা আমি এইখানে এই কথাটা বলে অন্য জায়গায় চলে যেতে চাই। এটার জন্য সবচেয়ে ভালো এই সময়ে যদি আপনি দেখতে চান আর কি, যে আসলে ক্রসফায়ারের পলিটিক্স, ক্রসফায়ারের মনস্তত্ত্ব কিংবা নৃতত্ত্ব, এইটার জন্য আমি গত অগাস্ট মাসে টেকনাফ থানার ভেতরে আজকে যে প্রদীপ বাবুকে নিয়ে যে আসলে এত কথা বলা হচ্ছে, তিনি একটা বক্তৃতা করেছেন। সেই প্রদীপ বাবুর ভাষায় সে মত বিনিময় সভায় টেকনাফের যা মানে সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় বা গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের কাছে তিনি ব্যাখ্যা করেছেন কি পদ্ধতিতে তিনি ক্রসফায়ারের জন্য আসলে মানুষকে চিহ্নিত করেন, এবং তারপরে চিহ্নিত হওয়ার পরে তিনি আবার কিভাবে আসলে এটাকে পুনর্বিবেচনা করার জন্য তার এজেন্সিকে নিয়োগ করে, এবং তারপরে যখন সে নিশ্চিত হয় যে এই অপরাধীকে আর কোনোভাবে সৎ পথে ফিরে আনা সম্ভব না, সবগুলি কোর্টের মধ্যে ধরে, তো তখন তিনি মনে করছে যে এই যে তাদেরকে আসলে ক্রস করতে হবে, ক্রস ফায়ারে দিতে হবে, এবং এই যে ক্রস ফায়ারে দেওয়ার কাজটা তিনি যেটা করেছেন, তিনি সেটা মনে করেছেন টেকনাফের মানুষের আসলে ন্যূনতম শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের জন্য এটা জাস্টিফাইড, মানে তার জায়গা থেকে। এবং উনি জানতে চাইছে মানুষের কাছে, এক ধরনের ক্ষোভ, এক ধরনের অভিমান থেকে তিনি এরকম বলার চেষ্টা করছে যে আপনারা যদি মনে করেন যে এইটা আমার জন্য আসলে আমি কোনো একটা ভুল কাজ করছি, আমি কাউকে, কোনো একজন ভুল মানুষকে আসলে ক্রস ফায়ার করছি, তাইলে আমি এটা করবো না। এজিব যে এইটা হচ্ছে আসলে তার করাটাই হচ্ছে ওইখানে তার নৈতিক দায়িত্ব, তার সাংগঠনিক দায়িত্ব, তার প্রাতিষ্ঠানিক দায়িত্ব, এবং তার মানে চাকরির দায়িত্ব। এইটার জন্য আমি বলছি 3টা কারণে, যে আপনি দেখবেন যে এই মনস্তত্ত্বটা, এই সামাজিক মনস্তত্ত্ব টেকনাফে তৈরি করা গেছে। এইটা একটা, যে এটা প্রকাশ্যে থানায় বসে এরকম মিটিং করা যায়। 2 নাম্বার হচ্ছে আপনি ওইখানকার একজন মাতামোটা সাংবাদিক, আবারও কোট আনকোট বলবো, যে একজন মাতামোটা সাংবাদিকের বাইরে আর সমস্ত সাংবাদিকরা এটাকে আসলে হজম করেছেন। এইটা এর আগে পর্যন্ত, মানে অনুমোদন আসার আগ পর্যন্ত এই ভিডিওটা আমরা দেখি না। 3 নাম্বার, আইজিপি যেটা বললেন যে ওইখানে কোনো ক্রস ফায়ার হয় না, কোনো ধরনের ক্রস ফায়ার হচ্ছে একটা এনজিও টার্ম। আপনি জানেন যে টেকনাফে পুলিশ আছে, ওইখানে কক্সবাজারে কোর্ট কাচারি আছে, আদালত আছে, ওইখানে পুলিশের ঊর্ধ্বতনরা আছে, ওইখানে অন্যান্য গোয়েন্দা সংস্থা আছে। সমস্ত গোয়েন্দা সংস্থা বলেন, আইন প্রয়োগকারী সংস্থা বলেন, রাষ্ট্রের সমস্ত ইনস্ট্রুমেন্ট, মেরিন ড্রাইভের মতো আধুনিক রাস্তা আছে। তো সব ধরনের যোগাযোগের মধ্যে থাকা একটা জায়গা, সেইখানে শত শত মানুষকে ক্রসফায়ার দেওয়া যাচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত একজন সামরিক কর্মকর্তাকে কোন রকমের রাগডাকের বাইরে খুন করা হয় নাই, এটা যদি রাতের বেলা হইতো, এটা যদি পাহাড়ে হইতো, এটা যদি অন্য কোথাও হইতো, তাইলে যে ঘটনা ঘটতো, আর 9:30-এর মধ্যে যখন ঘটাইতে হচ্ছে পাবলিকলি, তখনকার যে ইফেক্ট, এটার পার্থক্য আপনি ধরেন। তো সেই রকমের একটা জায়গায় যদি ঘটানো যাইতো, তাইলেও আমাদের আরেকজন এসপি সাহেব আসলে যখন প্রদীপ বাবুকে পরামর্শ দিচ্ছিলেন যে আসলে কারে খুন করছো, কি ও কি রিটায়ার্ড নাকি, তো এত চিন্তা করতেছো কেন, রিটায়ার্ড তারে তুমি বলে দাও যে সে এরকম করতেছিল। তার মানে এই যে মনস্তত্ত্ব, এই যে রাষ্ট্রীয় বাস্তবতা, এই যে আইন কানুনের যেটা বলা হয়েছিল যে আসলে পুলিশ খুন করবে না, কিন্তু পুলিশের খুন করার জন্য
পুলিশের হাতেই যে আসলে মামলা লেখার দায়িত্ব, এবং পুলিশের মামলা যে আজকেও পুলিশই তদন্ত করে। আপনি তো র্যাব তদন্ত করছে, র্যাব কি অ্যাপার্ট ফ্রম পুলিশ? তো পুলিশের এত বড় সেন্সেশনাল ঘটনা, এই ঘটনার তদন্ত আলী রিয়াজ ভাই বলতেছিলেন যে প্রত্যেকটা ঘটনার অন্তত 50টা ঘটনার তদন্ত ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে। তো আজকে যেটা সবচেয়ে সেন্সেশনাল ঘটনা বাংলাদেশে, সেটার তদন্ত কিভাবে হচ্ছে, কারা করতেছে? তাইলে তদন্তের যায়, খুন করার যায়, বিচার করে করা অথবা বিচার বহির্ভূত করে ভাবে করার যায়, সেই জায়গাগুলিতে আসলে আমাদের আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জায়গা থেকে বেরোনোর জন্য আবারও ওই কথাই বলতে হয় যে যদি আসলে এটার নাম লিবারেল ডেমোক্রেসি দিবেন নাকি এটার নাম কি ডেমোক্রেসি দিবেন আমি জানি না, টার্মিনোলজি নিয়ে বখতিয়ারের মতো কিংবা আলী রিয়াজ ভাইয়ের মতো আমি কোনো কথা বলতে চাই না। আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ কমপক্ষে যে বিচার না করে তাকে আপনি মেরে ফেলবেন না, এইটুকু নিশ্চয়তা পাওয়ার জন্য তাহলে কি করতে হয়? আমি 3-4টে পয়েন্টের কথা বলতে পারি খুব সিম্পলি, যেটা আপনারা যে প্রস্তাব দিয়েছেন আমি জ্যোতির্ময়ের সাথে এটা শেয়ার করতে চাই এবং আমরা বলতে চাই। আমরা বহু আগে আমাদের খুব ছোট্ট একটা পুস্তিকার মধ্যে আমরা বলছিলাম যে পুলিশের গুলিতে মৃত্যু এইটা আইন অনুচ্ছেদ 149 অনুযায়ী আইন ও সংবিধান সম্মত। তো যাই হোক, আমি সেই জায়গাটায় বলছি না, আমি বলছি যে এরকম একটা প্রস্তাবনা যদি আপনারা বলেন আমরা এটা রেডি করতে পারবো, এটা প্রস্তাবনা আমরা দিতে পারবো, আইনে একটা প্রস্তাবনা আমরা বলছি। আমি আজকে কমিটমেন্টই করতেছি জ্যোতির্ময়ের সাথে নিয়ে যে আমরা এটা করব। কিন্তু কথা হচ্ছে তার আগে আপনি বলেন তো 2-3টা ঘটনা যে আপনি রাষ্ট্রের সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা কিংবা প্রতিষ্ঠানের যদি সদিচ্ছা না থাকে এরকম ড্রাফট আপনি কি করবেন? আপনি দেখেন যে যদি ধরেন প্রত্যেকটা ক্রসফায়ারের গল্পটা কি, ক্রসফায়ারের গল্পগুলি হচ্ছে এরকম যে রাতের বেলা তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় এবং তারপরে সে মারা পড়ে। এতই যদি রাতের বেলা গেলে সে মারা পড়ে, তাহলে রাতের বেলা অস্ত্র উদ্ধারে না গেলে কি হয়? তুমি তাকে বলো যে রাতের বেলা যায় না অস্ত্র উদ্ধারে। যার আসলে মারা পড়ার মতো স্টোরিটা তোমার, যারা পুলিশের কাছে তো স্টোরিটা আছে কে মারা পড়তে পারে ধরে, এটা তো ধরে নিতে হবে আমাকে, না হয়তো গোয়েন্দা সংস্থা এখান থেকে তুলে দিতে হবে। গোয়েন্দা সংস্থা 4টা-5টা যদি আমাদের রাখতে হয় তাহলে এইটুকু ধরতে হবে যে কে কে ক্রস ফায়ারে পড়তে পারে, কাকে উদ্ধার করতে গেলে পুলিশের উপর আক্রমণ হইতে পারে, এটা তারা জানবে। তো এইটুকু ধরে নিয়ে হলে তাহলে রাতের বেলা যাবে না। 2 নাম্বার রাতের বেলায় যাইতে হবে। তাহলে তুমি দিনের বেলা যাদেরকে কোর্টে আনার সময় সাংবাদিকদের দেখানোর জন্য তুমি বুলেট প্রুফ জ্যাকেট পরায় নিয়ে আসো, তুমি কি বলে যে তুমি বুলেট প্রুফ জ্যাকেট পরায় নিয়ে আসতেছো, কিংবা সরি আমি জানি না কি হচ্ছে, কিংবা হেলমেট পরায় নিয়ে আসতেছো, তাহলে তারে রাতের বেলা নিয়ে যাওয়ার জন্য তুমি কেন বুলেট প্রুফ জ্যাকেট পরাও না? এইটুকু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একটা সুপ্রিম কোর্টের, একটা হাইকোর্টের, জ্যোতির্ময় যেটা বলছে যে আসলে বিচার বিভাগের কোনো ক্ষমতা নাই, এগুলো সব ঠিক আছে, কিন্তু এইটুকু হচ্ছে সদিচ্ছাও না, এটাও বলতে হবে। এইটুকু বলার জন্য কোনো ক্ষমতা থাকা লাগে না। রাষ্ট্র যদি নিজে মনে করে যে তার নাগরিককে খুন করা, তার নাগরিককে হত্যা করার ভেতর দিয়েই সে তার শাসনকে চালায় রাখবে, তাইলে তো আপনি এই শাসন ব্যবস্থার মধ্যে এটাকে বন্ধ করতে পারবেন। তখন আসলে প্রশ্ন আসে যে তাহলে আপনি শাসন ব্যবস্থায় আপনাকে পাল্টাইতে হবে, তাইলে আপনার সংবিধানই পাল্টাইতে হবে, তাইলে আপনার এই আইনগুলি পাল্টাইতে হবে, এই আইনগুলিকে আসলে তাহলে সংস্কার করতে হবে এবং তার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই রকমের কথা বলতে হবে। আলী রিয়াজ ভাই যেটা বলছিল যে তাইলে আমাদের রাজনৈতিক দলগুলিকে তো প্রশ্ন করতে হয় যে আসলে তারা রাজনীতি করবে, তারা কি আসলে মানুষকে বাঁচানোর জন্য ন্যূনতম বাঁচায় রাখা, যে সে বুলেটে মরবে না, সে আসলে অন্যভাবে মরে যাবে না, এইটুকু দায়িত্ব আমাদের রাজনৈতিক দলগুলি আসলে পালন করবে কিনা, তাদের সাথে তো এই আলাপ করতে হবে। এবং এই আলাপ কারা করবে? বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে কার অতীত কি এটা সব বাদ দিল, যে কমপক্ষে তার নাগরিককে পুলিশ নিয়ে যেন তেন ভাবে মারে ফেলবে না, সেই লোকটা চোর, সেই লোকটা ইয়াবাখোর, সেই লোকটা ডাকাত, সেই লোকটা জঙ্গি, তার প্রত্যেকটার জন্য এখানে বিচার করার ব্যবস্থা আছে। বিচারটা যদি আসলে না করা যায় তাইলে বিচারের সংস্কারটা কিভাবে করবে সেই কাজটা করুক। এইটুকু কথা বলার যদি আসলে রাজনৈতিক দলগুলির দায়বোধ না থাকে, এইটুকু দায়িত্ব রাষ্ট্র পরিবর্তনের কথা তো পড়ে,
রাষ্ট্র সংস্কারের কথা পড়ে, রাষ্ট্র গঠন কিংবা ধরেন আসলে পুনর্গঠনের কথা পড়ে, এইটুকু দায়বোধ যদি আসলে না থাকে এবং এটা যদি মিন না করে, এটা বলা যায়। আলী রিয়াজ ভাই রাজনীতিতে ছিল, আমি রাজনীতিতে ছিলাম, এটা প্রচুর জানি আমরা, প্রচুর কথা বলা যায়, মিন না করেই বলা যায়। আর মিন করে বলা আরেকটা জিনিস। বাংলাদেশে এইটা হচ্ছে এখন প্রশ্ন, যে আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, বিচারিক হত্যাকাণ্ডের কথা আমি যত দূর যাইতে চাই, বখতিয়ার যত দূর যাইতে চাই, তত দূর পর্যন্ত আসলে আমি এখন পর্যন্ত এটা মনে করি যে অনেক স্বপ্নের যাই, এত দূর যাওয়ার, এত দূর প্রশ্নই তুলতে সাহস করি না। কিন্তু এত দূরটুকু পর্যন্ত যাওয়ার জন্য আসলে মিন করার জন্য যেটা বলতেছিলাম, যে এইটা করব কিনা, এইটা যদি আসলে আমরা নির্ধারণ করতে না পারি, তাহলে আসলে কোনো আলাপ এই জিনিসগুলো কি কোনোভাবে আসলে সহায়তা করবে, কোনো সহায়তা করবে না। আমি এখানে এই পর্যায়ে এটা শেষ করি। অন্য আমার মনে হয় যে আপনাদের কাছে অনেকের প্রশ্ন আছে, লাগলে আমি পরে 1-2 মিনিট বলবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হাসনাত। আমরা অলরেডি 1 ঘন্টা 20 মিনিট সময় কথা বলেছি কিংবা শুনেছি, এবং দর্শক শ্রোতা যারা আছেন তারাও শুনেছেন। কিছু মতামত অবশ্যই এসছে। ইমন কি কিছু আমাদেরকে শোনাতে পারবা? 2-একটা প্রশ্ন কিংবা মতামত যদি তুমি পাও এরকম কিছু। রাখাল, এর মধ্যে 2-4টা ছোটখাটো কথা কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ প্লিজ, হ্যাঁ বলুন। দেখুন, বখতিয়ার তো লিবারেল স্টেটকে ইউটোপিয়া বলছেন। আমি বুঝতে পারি উনি কোন অবস্থান থেকে আসছেন। তো বাস্তবতা হচ্ছে যে 3 কদম পিছনে আছি। ওই 3 কদম আগানোর জন্যই আমি এখন লিবারেল স্টেটের পক্ষে। আপনি যে স্ট্রাকচারাল ভায়োলেন্সের প্রশ্ন তুলেছেন, এই স্ট্রাকচারাল ভায়োলেন্স তো লিগ্যাল সিস্টেমের আগা মাথা সর্বত্রই। দ্য ভেরি বেসিক প্রিমিস অফ এ লিগ্যাল সিস্টেম হচ্ছে ভয় দেখানো। আমরা এখানে আমার ছাত্রদেরকে যেভাবে বুঝাইতে সুবিধা হয়, এটা আবার বাংলাদেশে বোঝানো একটু দুরূহ, যে রাস্তায় রেড লাইট দেখলে থামে কেন। আমি আমার ছাত্রদেরকে, আন্ডার গ্রাজুয়েট ছাত্রদেরকে জিজ্ঞেস করছি, গাড়ি চালানোর সময় ইন্টারসেকশনে রেড লাইট দেখলে থামো কেন? না থামলে তোমার কিছু একটা হবে, এই ভয় তোমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই তো? তো আপনি স্টেট তো ওই জিনিস, যে আপনি স্টেট তৈরি হয়েছে যে আমি ওয়েবারে গিয়ে থেমে যাই, আগামবান পর্যন্ত আসি না। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশকে ওয়েবার পর্যন্ত আনা যাচ্ছে না। আসেন ধরে বেঁধে ওয়েবার পর্যন্ত আনি, তারপরে হয় আগামবানের কাছে যাব। এই কারণে বলি। তো পাওয়ারের টেম্পটেশন, আপনি ওই যে ব্যুরোক্রেসির কথা বলেছেন, কারণ এগুলো খুব ভাইটাল প্রশ্ন তুলেছেন আপনি। টেম্পটেশন অফ পাওয়ার, যেটাকে আমি বলি টেম্পটেশন অফ পাওয়ার। এখন টেম্পটেশন অফ পাওয়ারের দুটো দিক আছে, কিন্তু একটা হচ্ছে লিগ্যাল, জুরিডিকো লিগ্যাল কনস্টিটিউশনাল আসপেক্ট, আরেকটা হচ্ছে মোরাল আসপেক্ট। বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন, এবং বিশেষ করে 2011-14 সালের পরে মোরাল লেজিটিমেসি প্রশ্নটা নাই আসলে, আইনি ভাবে আছে। তাহলে হচ্ছে যে আমি আইনি বৈধতার প্রশ্নটা তোলার চেয়ে আমি বরং যখন মোরাল লেজিটিমেসি প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ মনে করছি। যে মোরাল লেজিটিমেসি যদি না থাকে তাহলে কি হয়? হেজিমনি তৈরি হয় না, তাই তো? হেজিমনি কি? হেজিমনি তো কেবলমাত্র কোয়েশন না, কনসেন্টের একটা বিষয় আছে। গ্রামসিকে আমি বারবার ধার করি ওই কারণে, কনসেন্টের জায়গাটা তো আপনি নষ্ট করে ফেলেছেন, এবং এখন কোয়েরশন ছাড়া আপনার উপায় থাকছে না। যেটা আপনাকে বলছেন যে আসলে এখন কি হয়েছে, এখন তো কোয়েরশনই পথে দাঁড়িয়েছে। ওই জায়গায় সেই আপনার বলেন যে আমি বলি হাইব্রিড ডেমোক্রেসি, আমি হাইব্রিড ডেমোক্রেসি বলি না, আমি হাইব্রিড রেজিম বলি। কারণ হাইব্রিডের মধ্যেই ডেমোক্রেসি এবং অথরিটারিয়ানিজম যেটা মিলানো আছে। তো এখন সদিচ্ছার প্রশ্ন কেউ কেউ তুলছেন যে না, সদিচ্ছা না থাকলে কি হবে, বা আজাদ কাইম বলছেন যে আমরা না হয় আইন তৈরি করলাম বা প্রস্তাব করলাম, তাতে কি হবে, সরকার তো শুনবে না। সরকার তো শোনার কথা ছিল না, এই অবস্থায় সরকার তো শোনার কথা না। আপনি ধরে নিচ্ছেন কেন যে সরকারকে শোনানোর জন্য আপনি কথা বলবেন? আপনি কথাটা বলছেন তো আসলে নাগরিকদের কাছে,
যে এটা এইরকম বিকল্প আছে, এই হচ্ছে ত্রুটি, এই হচ্ছে বিকল্প, এবং আপনার সেটা রুলস অফ এঙ্গেজমেন্ট পরিবর্তন করতে হবে, কিংবা ধরেন সিআরপিসি চেঞ্জ করতে হবে। এগুলো এইটা লোকজনকে যদি আমরা যতক্ষণ না পর্যন্ত বলতে পারছেন, তখন মনে হচ্ছে যে ডিফাইনই করা যাচ্ছে না, যেটা যেটা জ্যোতির্ময় খুব রাইটলি শুরুতে বলেছে। আপনি তো ডিফাইনই করতে পারছেন না যে কোনটা মানে জুডিশিয়াল কিলি। আসেন এইটাকে জন্য রাষ্ট্রের উপর চাপ তৈরি করা। সদিচ্ছার কথা অনেকে বলছে, কমেন্ট আমি দেখলাম আর কি, সদিচ্ছা না থাকলে সরকার কি করবে। রাষ্ট্রের তো দায় আছে, মানে কি শুধু লিবারেল স্টেট হিসেবে না, আর যদি খুব ক্রুডলি বলি, সেটা হচ্ছে রাষ্ট্র সরকার জনগণের করে একটা অস্ত্র কিনে দিয়েছে, সেটা তো আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারেন না। বাংলাদেশে তো এখন দেখা যাচ্ছে যে পার্সোনাল গ্র্যান্ডাইজমেন্টের জন্য, সুবিধার জন্য বাহিনী শুদ্ধ ব্যবহৃত হয়ে যাচ্ছে। বাহিনী শুদ্ধ ব্যবহৃত, ব্যক্তির কথা বাদ দেন, এখন তো রীতিমতো বাহিনী ধরে ব্যবহৃত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে ওই যে এখন আর এই পিউরিটি টেস্টের মধ্যে যাওয়ার, আপনি ঠিক বলেছেন। আমার কথা হচ্ছে যে 2021 সালের বাংলাদেশে আপনি এই পিউরিটি টেস্ট কে কি করেছে, করে নাই, কি করবে, এই আলোচনায় অনেক সময় দিতে পারবো আমরা, এবং রাজনৈতিক দলগুলিও পারবে ক্লাবের মতো আলোচনার জন্য, অথবা ক্লাবের চেয়েও ভালো হয়তো খুব গভীর একাডেমিক আলোচনা ওনারা করতে পারবেন। তার আমি তাকে ছোট করছি না, এবং এখনকার রাষ্ট্রের চরিত্র বুঝে বিরাজমান শক্তি যা আছে তার উপর নির্ভর করে আপনাকে রাজনৈতিক দলগুলোকে অগ্রসর হতে হবে। আর তারা যদি সেটা করতে না চান, তাহলে এই দুর্ভোগ নাগরিকদের দীর্ঘদিন ধরে পোহাতে হবে। ধন্যবাদ আলী রিয়াজ স্যারকে। আমার মনে হয় ব্যারিস্টার জ্যোতির্ময় দা আরো কিছু কথা বলবেন, যেহেতু প্রফেসর বখতিয়ার আহমেদ যে জায়গা থেকে আলোচনাটাকে তুলেছেন দেখেছেন, সুতরাং আইনের চর্চাকারী হিসেবে ব্যারিস্টারের কিছু কথা হয়তো তৈরি হবে। আমি ছোট্ট কি 1 মিনিট একটু জ্যোতির্ময়দের জন্য খুব কুইকলি, সেটা হচ্ছে যে আমি লিবারেল স্টেটের যে ইউটোপিয়ার কথা বলছি, আমি বলছি যে এটা ইউটোপিয়া এই অর্থে যে এখানে ব্যুরোক্রেসির মধ্যে এই ধরনের ব্যাপারগুলি আছে। যেমন ধরে নেওয়া হয় যে একজন আইনি কর্মকর্তা সমস্ত আইন এবং সবকিছু তিনি একজন আইডিয়াল পার্সন ধরে নিয়ে আইনগুলি তৈরি হয়, এই ধরনের অনেকগুলি ইউটোপিয়া আছে। আবার এটাও সত্য, এবং যে এটা রেজিস্ট্রার বলছেন, ইসলাম কাইম বলছেন যে এটার বিকল্প খুঁজতে যাওয়াটা এটা আরেকটা ইউটোপিয়া। সেই ইউটোপিয়ার জায়গা থেকে বরঞ্চ আরো খুব বাস্তব, একদম বাস্তব পর্যায়ে আজকে যে অবস্থা আমাদের রাষ্ট্রটি আছে সেখান থেকে পরিত্রাণের পথ খোঁজার জায়গা। নিশ্চয়ই সেটার অনেকগুলি আমি একবারই স্বীকার করি যে এই, কিন্তু আমি যে জায়গাটাতে গুরুত্ব দিই সেটা হচ্ছে যে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য পরিস্থিতি। যেমন যদি আমি বলি যে স্ট্রাকচারাল ভায়োলেন্স, যদি সেটা রুলসের নামে হয়, সেটা যদি ইসের নামে হয়, স্টিল সেটা ভায়োলেন্স, সেটা ভায়োলেন্স। যদি বা স্টুপিডিটির কথা বলি, যেটা তৈরি করা হচ্ছে বলে আমি মনে করি, সেটা রুলসের নামে হলেও, সেটা ইসের নামে হলেও, সেটা স্টিল স্টুপিডিটি। তো এখানে যেই ধরনের যে সংশয়ময় একটা স্টুপিডিটি আমাদের সামনে ঝুলিয়ে রাখা হয়, আমি অনেক বেশি চিন্তিত হচ্ছে। আইনি প্রক্রিয়াগুলি অবশ্যই আছে এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি একমত। তার বাইরে যে আইনের যে সামাজিক ভিত্তি বা এই বিষয়গুলিকে দেখবার জন্য জনমানুষের যে ধরনের মনোভঙ্গিটা আছে, সেটা আমাকে অনেক বেশি উদ্বিগ্ন করে। কারণ এটা তৈরি করা হয়, আমি মনে করি এটা তৈরি করা হয় যে ক্রস ফায়ার। আমি নিজেকে বুদ্ধিমান ভাবছি কারণ আমি বুঝতে পারছি যে প্রতিটা গল্প একইভাবে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে তো আমি অত বুদ্ধিমান না, কারণ প্রতিটা গল্প একইভাবে দেওয়া হচ্ছে কারণ ভীতি তৈরি করার একটা কাজ আছে, এই জায়গাগুলিতে দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর আমি মনে করি যে লিবারেল নেশন স্টেটের বা অনেক অর্জন আছে এই অর্থে যে যেমন মানে ওয়েলফেয়ার স্টেটগুলি, এটা আধুনিক মানব সভ্যতার বড় অর্জনগুলির একটা, যেখানে সেই জায়গায় যদি আমরা পৌঁছতে চাই, সেগুলো যদি মডেল করে, সেক্ষেত্রে হত্যার পাশাপাশি আসলে সব ধরনের বল প্রয়োগকেই আমাদের করতে হবে। সেটা হয়তো গ্রেফতার থেকে শুরু করে কারোর উপর লাঠিচার্জ, পাবলিক অর্ডারের নামে জনগণ মানে সংঘবদ্ধ জনগণের উপর আক্রমণ করা যায় কিনা, এই প্রতিটা প্রশ্নই তুলতে হবে, এবং সেটারই সবচেয়ে তীব্রতম রূপ হিসেবে হত্যার প্রশ্নটি।
পাশাপাশি একই সাথে ব্যাখ্যা বিশ্লেষণ এবং ইসের ক্ষেত্রে জোর দিতে হবে হচ্ছে যে আসলে মানে ঠিক যেই গাঠনিক উপাদানে এই বিষয়গুলি গঠিত সেটার দিকে। এটুকুই ছিল আমার মানে বলবার। কিন্তু তারপর আমি অবশ্যই একমত এবং এই করি যে আমাদের অনেকগুলি আশু কর্তব্য আছে, যেখানে যেখানে যে অর্জনগুলি অন্তত ন্যূনতম পক্ষে চমস্কি যেভাবে বলেন যে খাঁচার মেঝেটা প্রসারিত করবার একটা মানে স্ট্রাগল আছে আমাদের, যে আমরা ঠিক আছে লিবারেল ন্যাশনালিস্টের খাঁচায় আমরা আবদ্ধ, কিন্তু মেঝেটাকে যতটুকু সম্ভব প্রসারিত করবার জায়গা, শ্বাস নেওয়ার জায়গা, নিজের নিরাপত্তার জায়গা, সেই জায়গা থেকে আমি কোথায় একটু বেশি নিলাম, জ্যোতির্ময়দের কাছেই শুনতেছি। আমার আসলে যেটুকু ঠিক আছে ভাই, আমি আসলে যে যেটুকু যোগ করতে চাইছি, বকির ভাইয়ের এই পরের ক্লারিফিকেশন গুলো আসলে খুবই ভালো হয়েছে। এখন একটা জায়গায় একটু বলা দরকার, সেটা হচ্ছে একটা রিপ্লাই প্রথমত, সেটা হচ্ছে আমরা স্ট্রাকচার যেটা পরিবর্তন করার কথা বলছি, একটা বর্তমানে স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে আসলে রিফরমেশনের জায়গাটায় যাচ্ছি। বকির ভাইয়ের ওই জায়গার ধরাটা খুবই সঠিক, আমরা ভাঙতে বলছি আরেকটা স্ট্রাকচারে যাওয়ার জন্য। এখন আমাদের বোধহয় চিন্তার জায়গার লিমিটেশনটাও আমি নিজেকেই বলছি, চিন্তার জায়গার লিমিটেশনটাও হয়তো এই যে আমরা একটা স্ট্রাকচারটাকে যখনই ক্রিটিসাইজ করছি বা এটাকে ভাঙার কথা বলছি, তখন আরেকটা স্ট্রাকচার কিন্তু সাথে সাথে মাথার মধ্যে চিন্তা ভাবনা রেখেই বলছি যে এটা না, এটা ওয়ার্ক করছে না, তাহলে বেটার আরেকটা স্ট্রাকচার আমাকে দেখতে হবে। এইটা এই স্ট্রাকচারের বাইরে আমরা কবে আদৌ যেতে পারবো বা পারবো কিনা, চিন্তার জায়গা থেকে কতটুকু নিজেকে স্বাধীন করতে পারবো, সেটা দীর্ঘমেয়াদী একটা আলোচনার প্রশ্ন। আমি শুধু এক্সিস্টিং জায়গাতে আমরা যে আমাদের আজকের যে আলোচনা, সেটার মধ্যে একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে, যেটা আমরা আলোচনা শুরুর আগেই আলোচনা করছিলাম, সেটাও যদি আমরা মাথায় রাখি এবং আমরা আলোচনাটাকে যে জায়গায় নিয়ে গেছি সেখানেও আমি মনে করি যে আমাদের পার্টিকুলার এক একটা জায়গা থেকে ফিল্ড থেকে আমরা কথা বলেছি, অভিজ্ঞতার জায়গা থেকে, সেটাও একটা পরিষ্কার নিজের ধারণার জায়গা থেকে কথা বলতে পেরেছি বলে আমার ধারণা। কিন্তু কথাটা কেন বলছি, আমি এই কথাগুলো রিপিট করছি কি কারণে, আমি সাম্প্রতিক সময়ের কথাগুলো যদি বলি যে এরকম সিনহা মোহাম্মদ রাশেদের হত্যার ঘটনা কাইম ভাই উল্লেখ করেছেন স্পেসিফিক্যালি, সেটার সাথে আলোচনা করছি যে ঘটনাগুলো যা ঘটছে সেগুলো যদি শুধু ইভেন্ট গুলোকেও আপনি অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, দেখবেন যে সেখানে তাদের যারা ঘটনাগুলো এখন রোল প্লে করছেন, তারা নিজেরা ওই কোন আইন কিভাবে কোন স্ট্রাকচারটা ব্যবহার করছেন সেক্ষেত্রেও আসলে পরিষ্কার না। আমি একটা উদাহরণ শুধু দিচ্ছি কি কারণে, দুটো উদাহরণ আপনাদের বোঝার সাথে দিচ্ছি। সেটি তিনজন পুলিশের দায়ের করা মামলায় সাক্ষীকে র্যাব গ্রেফতার করেছে। আজকে একটি পত্রিকায় রিপোর্ট করেছে যে সেই তিনজন সাক্ষীর পরিবারকে থানায় ডেকে নিয়ে গিয়ে পুলিশ র্যাবের বিরুদ্ধে অপহরণের মামলা করতে বাধ্য করেছে। এটাতে আমি কোনো ফ্যাক্ট অ্যানালিসিসে যাচ্ছি না, জাস্ট আপনাদের এই হেডলাইনটাই বোঝার জন্য যথেষ্ট যে তাহলে স্ট্রাকচারটা কোথায় কি হচ্ছে। দেন আরেকটি খবরে আমি খুব অবাক হলাম যে স্পেসিফিক্যালি ফৌজদারি মামলা হয়েছে এবং আদালতে সেটা গেছে এবং তদন্তাধীন বিষয়। সেখানে আরেকটি পত্রিকা জাতীয় দৈনিক লিখছে যে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় তদন্তের সাথে গণশুনানি করবেন আগামীকালকে, এবং আমাদের একজন মানবাধিকার কর্মীরও একটা সাক্ষাৎকার সেখানে কমেন্ট চেপেছে, তিনি বলছেন যে এটা সুষ্ঠু তদন্তের সাথে খুবই প্রয়োজনীয় একটি পদক্ষেপ। এখন একটি মামলা, সেটি বিদ্যমান আইনে যে স্ট্রাকচারে তদন্ত হওয়ার কথা, সেই জায়গায় জেলা ম্যাজিস্ট্রেটের কিভাবে কি এখতিয়ার খাটাচ্ছেন, তিনি আবার এটার একটা গণশুনানিরও আয়োজন করেছেন। তার মানে পুরোটাই সার্কাস মনে হচ্ছে আমার কাছে। সরি, আমার জানা বোঝায় আমার হাসপাত ভাই আমার সাথে পেশাতেও সিনিয়র, বোঝেনও ভালো, তিনি হয়তো ভালো ব্যাখ্যা করতে পারবেন এই গণশুনানি কিভাবে হচ্ছে। তো এই যে একটা বিদ্যমান স্ট্রাকচারের মধ্যে যে আপনি অ্যাপ্লিকেশন গুলো করবেন, আমরা তো এই বটতলার উকিল যারা আছি তারা যে যা হচ্ছে সেটা বুঝে শুনে ডিফেন্স চিন্তা করব বা এটারে ব্যাখ্যা করার চেষ্টা করব, আমার তো ওটা তো তালগোল পাকিয়ে যাচ্ছে, আমি ওটাও বুঝতে পারছি না কি হচ্ছে। ফলে এই স্ট্রাকচারের আলোচনাগুলোতে এসে যেটা আলী রিয়াজ স্যার বারবার করে খুব আশাবাদের জায়গা থেকে বা সন্দেহটা রেখেও বারবার এনএইচআর থেকে বলছিলেন যে অন্তত 50টা কেস পরীক্ষামূলক ভাবে নেওয়ার জন্য। এখানে শুধু একটা কথাই আমি একটু যোগ করতে চাইবো যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গুলো গঠন করার জন্য প্যারিসে যে প্রথম চুক্তিটা হয়, সেখানে কতগুলো মৌলিক জায়গা ছিল, আসলে বিষয় অন্তর্ভুক্ত ছিল যে এনএইচআরসি গঠনের ক্ষেত্রে কে কে থাকতে পারবে, কারা কারা আসবে, কারা কারা আসতে পারবে। এই যে সেক্রেটারিয়াল ক্লাবটা হলো, এটা সুস্পষ্ট প্যারিস চুক্তির লঙ্ঘন।
যে কারণে আমি আসলে এদের কাছ থেকে এই সেক্রেটারি ক্লাস থেকে কোনো কিছু আশা করি না। তারা যে 50টা পেজ পরীক্ষামূলক ভাবে নিয়ে ন্যূনতম দায়িত্ব পালন করতে পারবেন সেটার বিশ্বাস আমার তাদের প্রতি নেই, যে কারণে তাদেরকে কোনো আলোচনাতে এখন পর্যন্ত আমি রিলেট করারই চেষ্টা করি। কারণ এই পরিস্থিতিতে এটা আমাদের জন্য আরেকটা নাগরিক ছাড়া, বাংলাদেশের নাগরিকদের জন্য আরেকটা প্রকাশ্য ইনসাল্ট ছাড়া আর কিছু এদের কাছে কিছু চাওয়া। এ পর্যন্তই প্রায় আপনাদের। জ্যোতির্ময়, আমি আমি আপনার সংকটটা যে বুঝি, এখন আমি আমার পর্যন্ত কথাও প্রায় বলেছিলাম, শোনা 74টা যাচ্ছে কি আমাকে? কমেন্ট আমি আমি সংক্ষেপে, যেহেতু আমি প্রসঙ্গটা এনএইচআরসির কথা তুলেছি এবং জ্যোতির্ময়ের মানে স্কেপটিসিজম, আমি মডেস্টলি বললাম আর কি, আপনার স্কেপটিসিজম জ্যোতির্ময়, এই স্কেপটিসিজম আমারও আছে। স্কেপটিসিজম না, আমি ভয়াবহ রকম সন্দিহান যে হবে কিনা, প্রশ্নটা সেই জায়গায় নয়। এটা যে একটা সেক্রেটারিয়াল ক্লাব হয়েছে সেটা আমি উল্লেখ করেছিলাম যে এর মধ্যে যে সচিবদের নিয়ে গিয়ে একটা বসানো হয়েছে, কিন্তু কোথাও না কোথাও আপনাকে, আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ইসে করার ব্যবস্থা করুন। এই যে পুলিশ কমপ্লেইন কমিশন নাই, পুলিশ, আমি বারবার বলি জাজ জুরি এক্সিকিউশনার হয়েছে, মানে স্ট্রাকচারালি জাজ জুরি এক্সিকিউশনার হয়ে গেছে। এটা আমি ওই সিনহার ঘটনার ক্ষেত্রে যেটা আমি, আমার কাছে মনে হচ্ছে যে রাস্তায় আদালত বসিয়েছে, তারা নিজেরা রায় দিয়েছে, রায় বাস্তবায়ন করেছে। দ্যাটস হোয়াট হ্যাপেন্স, রাইট? মানে আপনি রাস্তাকে আদালত বানানোর এর চেয়ে আর কোনো উদাহরণ, খুব সুন্দর রাস্তা পয়সা দিয়ে বানিয়ে সেখানে আপনি আদালত বসিয়ে দিয়েছেন। তো নেচার, মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নিয়ে আমার খুব খুব বেশি উৎসাহ নাই, কিছুই করে না, কিন্তু কোথাও আপনাকে শুরু করতে হবে। আমার চ্যালেঞ্জটা কোথায় আমি আপনাকে বলি, আপনি এনএইচআরসি বাইরে যান, ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি 50টা কেস নিয়ে দেখুন, এবং শুধুমাত্র এই নয় যে কে মারা গেছে কি, প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে যারা যুক্ত ছিল, ওই অপারেশনে যে পুলিশ অফিসাররা যুক্ত ছিল, হোয়াট আর দেয়ার ব্যাকগ্রাউন্ড, তারা কারা। আজকে বাংলাদেশের সাংবাদিকদের 2 পকেট থেকে 3-4 পকেট থেকে এই প্রদীপ বলে এক লোকের গল্প গাথা বেরোচ্ছে, তাই না? এখন তো দেখি এই পকেটে ওই পকেটে একই ওয়েবসাইটে দিনে 50টা স্টোরি বানাচ্ছে। তো এই গল্পগুলি তো আপনাদের কাছে ছিল, তাই না? তো আপনি যদি আগের বারের ঘটনার ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে কনসার্ন পুলিশ অফিসারদের সংশ্লিষ্টতা, তাদের ব্যাকগ্রাউন্ড, তারা কি করেছে, খালি ভিকটিমের ব্যাকগ্রাউন্ড সংগ্রহ করেন না, এই পুলিশের ব্যাকগ্রাউন্ড সংগ্রহ করুন, হু আর দিস পিপল। কারণ রাষ্ট্র যখন তাকে করের পয়সায় একটা পোশাক কিনে দিয়েছে, একটা বন্দুক দিয়েছে, একটা বুলেট দিয়েছে, তখন তারা মানে এইগুলির হিসাব নিতে হবে। কেবলমাত্র একটা রিপোর্টের মধ্যে লিখলে তো হবে না যে আমি 4টে গুলি নিয়ে বেরিয়েছিলাম বাড়িতে, মানে আবার ফেরত আসার সময় আমার কাছে 3টা ছিল, আমি একটা করেক্ট করেছি। দ্যাটস নট হোয়াট ইট ইজ। এটা আপনি জুরিডিকো লিগাল অ্যাসপেক্ট থেকে বলতে পারেন, কিন্তু মোরালিটির দিক থেকে, এথিক্সের দিক থেকে, মোরাল লেজিটিমেসির দিক থেকে এবং অ্যাকাউন্টেবিলিটির দিক থেকে, ট্রান্সপারেন্সির দিক থেকে, কোথা থেকে এটা হয় না যে কেবলমাত্র আপনি 3টা বুলেটের আর 4টে বুলেটের হিসাব দেবেন। আমি ওই কারণে ন্যাশনাল হিউম্যান রাইটস, যদি জ্যোতির্ময়, মানে বাংলাদেশের সিভিল সোসাইটি যদি এটা করতে পারে, বেস্ট। সিভিল সোসাইটি অ্যাক্সেস পাবে না, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের অ্যাক্সেসটা থাকার কথা। ওরাও চিঠি লিখলে উত্তর দেয় না সরকার, ইউ নো দ্যাট। আমিও জানি, আপনিও জানেন, কিন্তু অ্যাটলিস্ট লেট আস রেজ দিস পয়েন্ট যে আসলে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্ট কমিশন তো হবে না, পুলিশ জাজ জুরি এক্সিকিউশন হবেই না। অ্যাটলিস্ট 50টা কেস আমরা তুলি, যে খুঁজুন, বের করুন। একটা বিষয় শুধু আমি এক লাইনে একটা যোগ করতে চাই, জাস্ট একটা লাইন, সেটা হচ্ছে আমরা আমাদের আলোচনায় একটা বিষয় বলতে একটু মিস করে গেছি, সেটা হচ্ছে এই এনকাউন্টারের বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অর্থনীতিটা, এর মধ্যে যে একটা অর্থনৈতিক বড় রকমের যোগসূত্র আছে, এটা যে কেবলমাত্র অন্যের অর্ডার, রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক ইচ্ছা বা এই শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা, এগুলোই যে কেবল আছে তা নয়, এর পেছনে যে যেমন প্রদীপের 500 কোটি টাকার সম্পদ গড়ে ওঠার ধরেন কোনো সুযোগ ছিল না যদি সে এই অর্থনীতিটাকে যদি না বুঝতো, যে খুনের অর্থনীতিটাও যে আছে একটা। এবং এটা শুধু প্রদীপ নয়, এটা সারা বাংলাদেশে এই খুনের অর্থনীতিটা প্রচন্ড রকম ভাবে সবকিছুতেই, এটা শুধু পুলিশকে আলাদা করাটা, সিঙ্গেল আউট করাটা উচিত হবে না।
সমস্ত ক্ষেত্রেই যে অর্থনীতি আছে এই করাপশনের পেছনে, নানান রকমের নিপীড়নের পেছনে, খুনের পেছনেও, এই অর্থনীতির আলোচনাটাই অনেক ক্ষেত্রে আবার সাধারণ নাগরিকদের কাছে যখন আপনি যাবেন, রোড টেবিলে যখন কথা বলবেন, তখন তারা রাষ্ট্র সরকার এগুলোকে অনেক সময় দোষারোপ করতে চায় না, বোঝেও না, ওই পর্যন্ত যায় না। ওরা বোঝার চেষ্টা করে হচ্ছে এখানে যে অর্থনীতিটা আছে এর সাথে যে বিরাট অর্থনৈতিক প্রাপ্তি যোগ জড়িত, সেটা মূল প্রেরণক হিসেবে হয়তো কাজ করে হচ্ছে খুনটাকে চালু রাখার ক্ষেত্রে, এই খুনের সংস্কৃতিটাকে জিইয়ে রাখার ক্ষেত্রে। তার কারণটা হচ্ছে কি দুটো দুটো এক হচ্ছে যে ব্যক্তিগত প্রাইভেটাইজেশন অফ ভায়োলেন্স, আর আমি ঘুরে ফিরে ওই যে রাষ্ট্রের ভায়োলেন্সের মানে মনোপলি, আর সেটা এক জিনিস। আর যখন ওইটা ব্যক্তিগত স্বার্থে, সেটা টাকা পয়সা, ইনফ্লুয়েন্স, জমি জিরাত বলেন আপনার, এগুলি যখন হয়, এটা তো একটা হচ্ছে যে একেবারে প্রাইভেটাইজেশন, মানে কি ইন্ডিভিজুয়ালাইজেশন। টাকা দিয়ে আপনি আসলে কাউকে খুন করাতে পারেন, সেটাকে আবার একটা পুলিশ মানে পোশাক টোশাক পরানো লোক দিয়েই করতে পারেন। আরেকটা হচ্ছে ইনস্টিটিউশনালি যেটা হয়েছে, প্রাইভেটাইজেশন হয়েছে, যে বাহিনীগুলোকে দিয়ে এই সমস্ত কাজ করানো যাচ্ছে। ফলে আপনি একেবারে আপনার সঙ্গে 110 ভাগ একমত জ্যোতির্ময়, যে লোকে যখন এসে বলবে যে একটু রাষ্ট্র নাই, আসলে হচ্ছে ওই পুলিশটাই খারাপ, ওই পুলিশ অফিসার খারাপ, অমুক খারাপ তমুক। এই জন্যই তো বললাম যে এখন সাংবাদিকদের 2 পকেট 4 পকেট থেকে এত খবর বেরোচ্ছে। তো হ্যাঁ, চাপ টাপ সবই আমি বুঝলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ তো টেকনাফ না, টেকনাফ থেকে তেঁতুলিয়া তো বাংলাদেশ, তো আসেন একটু তেঁতুলিয়াতে খোঁজ নিই কি ঘটনা। আমি একটু ছোট্ট করে যোগ করি, প্রফেসর ছোট্ট করে সেটা হচ্ছে যে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ওটা নিয়ে একটু এইটাই হলো যে গণশুনানির মধ্য দিয়ে তদন্ত, এটা আমাদের কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে, কিন্তু আরেকটা মৌলিক প্রশ্ন যেটা নিয়ে আমরা ভাবি যে বিচারী আইন ও বিচার ব্যবস্থার সাথে জনগণের যে সাংস্কৃতিক এবং সামাজিক বিচ্ছেদ, সেটা ভাষাগত থেকে শুরু করে রাজনৈতিকভাবে, সেটাকে অ্যাড্রেস করবার জায়গায় আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই, যে খুব ইউটোপিয়া বা এই কিছু না, তারপরে আমরা অ্যানথ্রোপোলজিস্টরা যেহেতু এই ধরনের বড় বড় সিস্টেমের বাইরে থেকে বড় সিস্টেমটাকে ছোট বিশেষ দেখার চেষ্টা করি। ছোট্ট একটা উদাহরণ, মাদাগাস্কারে কাজ করেছিলেন অ্যানথ্রোপোলজিস্ট ডেভিড গ্রেইবার 2008-9 সালে এরকম সময়ে, যখন ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে মাদাগাস্কার সরকার তার শাসিত অঞ্চলের একটা টেরিটরি ছেড়ে দেয়। রাষ্ট্রের একটা অন্যতম ক্লাসিক্যাল ফাংশন কাজ হচ্ছে বিচার, মানে কনফ্লিক্ট রেজুলেশনের জন্য তার বিচার সে জনগণের জন্য দিবে, এবং সেই জন্য আইন এবং এই বিষয়গুলি আছে। যখন 2008 সালে এই ঘটনাটা ঘটলো, মাদাগাস্কার সরকার কিছু মানুষকে একেবারে তাদের উপরে রাষ্ট্রহীন মানুষ হিসেবে, এমনকি তার সার্বভৌম দাবিটাও ছেড়ে দিয়ে চলে আসলো, তখন ওই মানুষগুলি কি করে বিচার ব্যবস্থাকে করছেন, খুব সংক্ষেপে দ্রুত করি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ওখানে কোনো কোর্ট নেই, আইন নেই, আদালত নেই, পুলিশ নেই, সামাজিকভাবে বিচারের ব্যবস্থাটা এবং সেখানে যদি প্রয়োজন হয় তাহলে তাৎক্ষণিকভাবে জুরি থেকে শুরু করে একটা সালিশ তৈরি করা হয়, এবং মৃত্যুদণ্ড আছে, মৃত্যুদণ্ড দেওয়াও হয়, এবং মৃত্যুদণ্ড সেক্ষেত্রে এক্সিকিউট করে একটা নির্বাচিত গ্রুপ। কিন্তু একটা শর্ত থাকে, সেটা হচ্ছে কাউকে মৃত্যুদণ্ড দিতে হলে তার পরিবারের অনুমতি লাগবে। এটা আমাদের কাছে খুব অ্যাবসার্ড এবং হতে পারে, মনে হতে পারে যে মানে যেই প্রতিশোধমূলক যে আধুনিক বিচার ব্যবস্থার ধারণায় আমরা আছি, ইমাজিনেশনে, সেইটাকে আমাদের পার্বত্য চট্টগ্রামেও আসলে যেখানে বিচার ব্যবস্থা ছিল না, সেখানকার যে মানে ঐতিহ্যিক বিচার ব্যবস্থায় সেখানে হোমিসাইড সেভাবে হতো না, কিন্তু তারপরেও এক ধরনের মার্ডার টার্ডার হয়ে গেলে সেখানে দেখা যেত যে ঠিক মানে আইন আদালতে যাওয়ার যেহেতু সামর্থ্য নাই, সামাজিকভাবে সেটা নিষ্পত্তি হতো অন্য উপায়ে, সেখানেও মৃত্যুদণ্ডের ব্যবহার আমরা দেখতে পাই না। ওখানে সামাজিক সংগঠনকে ধরে রাখা যায় কোনো ধরনের অর্ডার মেকিং বাহিনী ছাড়া। ওখানে যারা রাজনৈতিক নেতৃত্ব, সেখানে তাদের গ্রেফতারের ক্ষমতা দরকার হয় না, তাদের জেলের ক্ষমতা দরকার হয় না, কিন্তু সামাজিক সুশৃঙ্খলা বজায় থাকে। তো ফলে আমরা যেভাবে লিবারেল নেশন স্টেট গড়া সম্ভব হয়েছিল ইতিহাসে, যে 60-এর দশকের ফ্রান্সের ছাত্র আন্দোলন থেকে শুরু করে নানা জায়গা থেকে, সেখানে যে জায়গাটা ছিল যে সেই 60-এর দশকের ফ্রান্সের ছাত্র আন্দোলনের যে স্লোগানটা ছিল পাওয়ার টু দি ইমাজিনেশন, আসলেই আমার কাছে মনে হয় যে একটা ইমাজিনেশন ক্রাইসিসটা আছে, যেটা আমাদের একেবারে রাজনৈতিক মানে জনগোষ্ঠী হিসেবে নতুন করে উপলব্ধির জায়গা আছে, যে এই প্রতিশোধমূলক বিচার থেকে শুরু করে এগুলির মধ্যে আপাত সমাধান আমরা একটা লিবারেল নেশন স্টেটের সর্বোচ্চ যে কল্যাণমূলক রাষ্ট্র, যেখানে অ্যাটলিস্ট রাষ্ট্র তার লেজিসলেটিভ ম্যান্ডেটটুকু মানে। আমাদের এখানে যেটা হয়েছে, যেটাকে প্রফেসর আলী রিয়াজ বলার চেষ্টা বলছেন যে হাইব্রিড রেজিম, এটারই হয়তো আরেকটা রূপ আমরা আলোচিত হতে দেখেছি সমাজতত্ত্বে ফেইল স্টেট হিসেবে,
যে রাষ্ট্রগুলি নিজের বানানো আইন কানুন নিজেই মানতে পারে না, তার মেকানিজম রেগুলেশন, এই ধরনের বৈপরীত্যগুলি কাজ করছে। ফলে সমস্যার গোড়ায় অন্তত বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ কি হতে পারে সেই জায়গাটিতে আমি একদম একমত। ছোট্ট করে উদাহরণ দিয়ে আমি এই ধরনের বৈসাদৃশ্যগুলি দেখিয়ে দিতে পারি। আমাদের জনগণের সবচেয়ে সেবামূলক কাজে লাগে দমকল বাহিনী, সেই বাহিনীর পিছনে বাজেট কত, তার পরিসর কত, এবং সিভিল ডিফেন্সের যে জায়গাগুলি, আর এমনকি খোদ পুলিশের ক্ষেত্রেও তাদেরকে আর্ম করবার জন্য তাদের অস্ত্রের পিছনে যে বাজেট বরাদ্দ হয়, পুলিশে চাকরিরত সদস্যদের সামাজিক এবং অর্থনৈতিক জীবনকে করে রাখবার জন্য কি সেই পরিমাণ বরাদ্দ আছে? যেখানে প্রতিটা বাজেটে প্রতিটা দেশের আগ্রহটাই হচ্ছে পুলিশকে কত বেশি, কত আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করা যায়। অথচ মানে পুলিশের যেই আইডিয়াল ভূমিকাটা আমরা মনে করা হয়, সেখানে আসলে কতটুকু বাজেট তার কল্যাণের জন্য, ওই পরিবারের কল্যাণের জন্য, একজন কনস্টেবলের জীবন তারিশের জন্য, সেইখানে কতটুকু বাজেট বরাদ্দ হয়, এই ব্যাখ্যা বিশ্লেষণগুলি দাঁড় করানোর দায়িত্ব আসলে আমাদেরই। মানে এই জায়গাটায় আমাদের ঘাটতি আছে, যেটা শুরুতেই প্রফেসর আলী রিয়াজ আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন, যে একাডেমিকদের কাজের একটা জায়গা থেকে ঘাটতি আছে। এবং আমার মনে হয় যে আজকের আয়োজন সেই জায়গাটিকে অ্যাড্রেস করবার জন্য, এবং এখানে থাকতে পারে আমার প্রথমতম উপলব্ধি আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, যে আমাদের আরো বহু কিছু করবার আছে। ধন্যবাদ। আমার মনে হয় যে ধন্যবাদ। আমরা মানে শেষ পর্যায়ে চলে আসছি। আমি অ্যাডভোকেট হাসনাত কায়ুম কিছু কথা বলার মাধ্যমে সবাইকে ধন্যবাদ দিয়ে এই আলোচনা রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে শেষ করতে পারেন, কারণ এখন 11:15 বাজে। আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিই। আসলে আমার মনে হয় যে একটা আমি খুব যদি করতে চাই আর কি, ধরেন আলোচনার হয়তো আরো অনেক ডাইমেনশন ছিল যেগুলি আমরা আসলে এখানে অ্যাড্রেস করতে পারিনি। এটা খুব স্বাভাবিকভাবে একটা আলোচনার মধ্যে সবগুলো জায়গাকে আমরা আনতে পারবো না, কিন্তু প্রধান প্রধান জায়গাগুলি আমার মনে হয় এসছে। আমি যদি একটা জায়গাকে ধরি, যে একটা হচ্ছে যে আসলে রিয়াজ ভাইয়ের কথা ধরে কিংবা জ্যোতির্ময়ের কথা ধরে আমরা ধরেন একটা হতে পারে যে আমরা একটা প্রস্তাবনা, অন্তত যে বাংলাদেশের পুলিশের সংস্কারের জন্য এমনি একটা আইন করা, একটা প্রস্তাবনা করা ছিল, সেইটা একরকমের। সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টকে আসলে কিভাবে 2007 সাল থেকে সেটা পড়ে আছে, সেটা নিয়ে আইন মন্ত্রণালয়ের অভিযোগ আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ আছে, তারা এটা এখনো পর্যন্ত আসলে হয়নি। এবং তারপরে পুলিশ নিজেও এখান থেকে অনেক দূর পর্যন্ত রিট্রিট করতে চেয়েছে, কিন্তু তারা একটা ড্রাফট অ্যাটলিস্ট করেছিল। আর পুলিশের কাছে পুলিশের দায়বদ্ধতা, পুলিশ কি চায়, মানে পুলিশের কর্তব্য কি হবে এবং দায়িত্ব কি হবে, সেই জায়গাটা আপনার এই দুইটা জায়গায় দেখলে আমরা দেখবো যে প্রচলিত যে পুলিশ এখন আমরা দেখি, তার থেকে আসলে উদ্দেশ্যর জায়গাটাকে তারা আলাদা করেছিল। এটাকে কিভাবে কার্যকর করা যাবে, তার জন্য কি কি ব্যবস্থা লাগবে, সে মোটামুটি একটা দীর্ঘ সংস্কার প্রস্তাব আছে সেখানে, আমরা এটা দেখতে পারি। এটার বাইরে আসলে আমাদের বর্তমান যে জায়গাটার মধ্যে আমরা দাঁড়াইছি, সেইখানে আসলে যেটা রিয়াজ ভাই বলছে কিংবা জ্যোতির্বাবু, যেগুলি আমরা প্রবলেমগুলিকে ধরে এটার আসলে সম্ভাব্য সমাধান, এই কাঠামো যা আছে, যেটা আসলে আমাদের বক্তিয়ার বলার চেষ্টা করেছিল, যে এই রাষ্ট্র যেটা মনে করে, এই রাষ্ট্র যেটা দাবি করে, মনে করে কথাটা ঠিক না, এই রাষ্ট্র যেটা দাবি করে যে সে এই পরিমাণ মানে আইনের শাসন বলতে এই জিনিস বোঝায়, পুলিশ বলতে এই বোঝে, জুডিশিয়াল কিলিং বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে এই বোঝে, এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে এইভাবে সে আসলে প্রতিহত করবে বলে বিভিন্ন এগ্রিমেন্ট করেছে। তার আলোকে এই যদ্দূর সম্ভব আমরা কতগুলি প্রস্তাব করে দিতে পারি, সেই প্রস্তাবনাটা আমরা পিপলের কাছেও দিতে পারি, এইটা একটা হতে পারে। এইটা আমার মনে হয় যে আমরা যদি রাষ্ট্রচিন্তা এই দায়িত্বটা নেয়, রাষ্ট্রচিন্তা দায়িত্বটা নিয়ে আসলে এটা তুলে আনা, আমার বলবো যে আজকে যারা এখানে আয়োজন করেছেন তাদের যদি এটাকে আরেকটা এক্সটেন্ডেড দায়িত্ব হিসেবে নেয়, তাহলে এটা একটা কাজে লাগে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে আসলে যেটা আসলে আমাদের বক্তিয়ার বলেছে একভাবে, আসলে রিয়াদ ভাই বলেছে একভাবে, আর যেটা হতে পারে আসলে আমরা আসলে 50টা কেসকে আসলে ইয়ের জন্য বলতে পারবো, কিন্তু এটা আমরা করাতে পারবো, কিন্তু যেটা করাতে পারবো আসলে, যেটা করা সম্ভব, এটা আমরা সবাই মিলে চেষ্টা করলে যেটা হতে পারে, যে এইখানে অন্তত অনেক জিনিস আমরা পাবো না, অনেক জিনিস আমরা চাইতে পারবো। ধরেন এখন পর্যন্ত ওই যে এখনো যে আইনগুলি এখনো ওরা রেখেছে, বাতিল করে দেয় নাই, যে আমরা ওই সময় ওই খুনটার সময় কোন কোন পুলিশ অফিসার ছিল তার তথ্যটা চাইতে পারবো, তথ্য অধিকার আইন, সে আমরা না পাইতে পারি।
তো আমরা কি কি চাইছিলাম, কি কি পাই নাই, কি কি আসলে হয়েছিল, এই মিলে যদি আসলে 50টা না 25টা, সারা দেশের 25টা আসলে এরকম লিডিং সেন্সেশনাল জায়গায় যদি আমরা ধরি, বা 20টা জায়গাও যদি ধরি, আমরা 4টা বা 5টা পুরন জায়গা ধরে, আমার মনে হয় 20টা রিপোর্টও যদি করা হয়, সেইটা আসলে বাংলাদেশের জন্য একটা খুব বড় কাজ হতে পারে। এখন এইটার জন্য আসলে বখতিয়ার আছে এবং আলী রিয়াজ ভাই আছেন, তারা মিলে যদি আসলে আমাদের জন্য কাউকে আসলে ওইটার জন্য মূল দায়িত্ব আসলে আমরা নিতে পারি, কারো উপরে আসলে এটা চাপাইতে পারি যে তারা আমাদের সবাইকে দিয়ে এটা করাই নেবে, তাইলে আমার মনে হয় এটা আরেকটা কাজ হতে পারে। আর শেষ পর্যন্ত, এবং বাংলাদেশের আসলে এই যা যত কথা বললাম তার আসলে শেষ পর্যন্ত উদ্ধারের জায়গাটা আমরা সবাই জানি। পরিত্রাণ যেটা বলেন, রাষ্ট্রের দায় যেটা বলেন, রাষ্ট্রের দায়, এগুলি নিয়ে আলাপ হয়েছে। পরিত্রাণ তো হবে না, কিন্তু সাময়িক যেটাকে আশু আসলে শ্বাস ফেলানোর জায়গা, কিংবা আসলে এই যে এদের কাছ থেকে ধান নিয়ে, এই ভাষা ধান নিয়ে বলি যে আসলে এই জেলখানায় শোয়ার জায়গাটা, তো জেলখানায় আমাদের সময় আমরা যখন জেলে থাকতে পারি, তো শোয়ার জায়গাটা ওরকম চিৎ কাতের ব্যাপার ছিল, যে চিৎ হয়ে শোয়া যেত, কাত হয়ে শোয়া লাগে, এটা চিৎ হয়ে শোয়ার যে জায়গাটুকু, অর্থাৎ এইখানে শ্বাস ফেলানোর জায়গাটুকু রাষ্ট্র আসলে এই খুন খারাপি হয়তো কালকে আমি বন্ধ করতে পারবো, কিন্তু এর মধ্যেও আসলে যে ওই আমাকে এই চিৎ হওয়ার জায়গাটুকুর জন্য যদ্দূর জায়গা দরকার, শ্বাস ফেলানোর জন্য যদ্দূর জায়গা দরকার, এইটা আসলে রাজনৈতিক দলের এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কমিটমেন্ট ছাড়া, এবং রাজনৈতিক দলগুলির আসলে নিজেদের মিন করা ছাড়া এটা সম্ভব না। আমরা সবাই এটা আসলে তাদের কাছে আর্জ করতে পারবো, আমরা এটা এখান থেকে ওই আর্জটা তাদের উপর রাখি। আর রাষ্ট্রের ব্যাপারে চূড়ান্ততেই আসলে হতাশ হওয়া ছাড়া এই রাষ্ট্রের বিষয়ে আর এইখানে আসলে যোগ করার কিছু নেই। এই রাষ্ট্র যত দ্রুত আসলে এইটাকে সংস্কার করার কাজ আমরা প্রত্যেকটা জায়গায় হাত দিতে পারবো, অন্তত 4-5টা জায়গায় যদি হাত দিতে পারি, তাহলে চিৎ হয়ে শোয়ার ব্যবস্থাটুকু করতে হলো অনেকগুলো জায়গাকে আসলে আমাদের সংস্কার করতে হবে। এরকম জাস্ট যে রাস্তায় না মরে আমি বিচারের ভেতর দিয়ে মরবো, এইটুকু যে চাওয়া, আমি একেবারে 74 সালে ওই যে ধরেন নির্মল সেনবার যে আসলে চাওয়া, যে অন্তত একটু স্বাভাবিক মৃত্যুর যে গ্যারান্টি, এইটুকু চাওয়া আসলে 50 বছরে বাংলাদেশে আমরা পাই নাই, বরং আমাদের প্রতিদিন এটা 4000 মানুষকে যদি মিলে থাকে, তাহলে 4 কোটি মানুষকে যে মৃত্যুর ভয়ের ভেতরে ঢুকায় দেওয়া, অন্য কোনো ভয় না, জেলের ভয় না, তুলে নিয়ে মানে অন্যভাবে আমাকে নিপীড়ন করবে কিংবা আমাকে সুবিধা বঞ্চিত করবে এরকম না, জাস্ট আমাকে মেরে ফেলতে পারে, তুলে নিয়ে আমাকে গুম করে ফেলতে পারে, এইরকম ভয়ের মধ্যে 4 কোটি মানুষকে, 4000 মানুষকে মারলে 4 কোটি মানুষকে ঢুকাই দেওয়া যায়। এই যে 4 কোটি আসলে জীবন আসলে রাজনৈতিক দলগুলির কাছে একটা রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে আমাদের একটা আর্জ, আমাদের একটা দাবি, আমাদের একটা প্রত্যাশা রেখে, আপনারা যারা আলোচনায় এসেছিলেন এবং যারা আলোচনা শুনছেন, যারা বিভিন্ন মতামত দিচ্ছেন, তাদের সবাইকে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় ন্যূনতম শ্বাস ফেলার রাষ্ট্র আমরা গড়ে তুলবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমার জায়গা থেকে আমি শেষ করছি। আমার মনে রাখাল ধন্যবাদ দিয়েছি। ধন্যবাদ আজকে যারা আলোচনায় এসেছেন এবং যারা আলোচনা শুনেছেন। আমরা আশা করি সবাই মিলে আমরা একটা মানবিক, ন্যায়ভিত্তিক, সাম্যের একটা গণক্ষমতাতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো। রাখালদের মধ্যে কানেকশনটা ঠিক নেই, আমি তো শুনতে পাচ্ছি। ধন্যবাদ।